আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা লাভলি রানার নাটকটি আপনাদের জন্য এক্সপ্লেন করব, আর নাটকটি আমাদের টিমের 2জন মেম্বার আপনাদের জন্য এক্সপ্লেন করব। নাটকটিতে দেখানো হয়েছে সঞ্জয়, সে একজন কেপপ স্টার এবং তার ফ্যান সোল। সোল সঞ্জয় যখন সুইসাইড করে তারপর থেকে শুধুমাত্র তাকে বাঁচানোর জন্যই টাইম ট্রাভেল করে ব্যাকে চলে যায় এবং সেইখান থেকে তার একটাই চেষ্টা থাকে কিভাবে সে সঞ্জয়কে বাঁচাতে পারবে। তবে ড্রামাটি এক্সপ্ল্যানেশনের আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে এই নাটকের পর্বগুলো আমরা যখনই আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এপিসোড 13-এর শুরুতেই আমরা দেখি ইমসল ইমগুমকে কিছু নাম্বারস লিখে বলে যে এই নাম্বারসের লটারি টিকিট কিনতে। আর আমরা দেখি ফিউচারে ইমসলের এক কলিগ এই নাম্বারসেই লটারি জিতেছিল। পরে সোল সঞ্জয়ের সঙ্গে একটি অ্যামিউজমেন্ট পার্কে যায়, কারণ সেদিন তার বার্থডে ছিল। আর সঞ্জয় তাকে বলে যে তারা পারলে ফিউচারেও এই পার্কে আসবে। তারা অ্যামিউজমেন্ট পার্কে অনেক মজা করে এবং অনেকগুলো ছবিও তুলে। পরে সোল যখন ফেরিস হুইলে উঠছিল তখন আমরা দেখি যে সঞ্জয় সেখানে ছিল না, তাই সোল খুব চিন্তায় পড়ে যায়। সঞ্জয় তখন সেখানে দৌড়িয়ে আসে আর তারা দুজন মিলে একটি ক্যাপসুলের ভিতর ঢুকে পড়ে। সঞ্জয় বলে যে সে সোলের জন্য কেক আনতে গিয়েছিল। পরে সেই কেকের মোমবাতি জ্বালায় আর সোলকে সে হ্যাপি বার্থডে জানায়। সঞ্জয় তখন সোলকে একটি এস লেখা নেকলেস দেয় এবং সোল সেই নেকলেস থেকে খুবই খুশি হয়ে যায় এবং সে সেই নেকলেসটি খুবই পছন্দ করে। সঞ্জয় সোলকে সেই নেকলেসটি পরিয়ে দিতে চায়, আর তখনই ফেরিস হুইলের একজন ওয়ার্কার দরজা খুলে আর ভাবে যে তারা কিস করছিল। আর তখন সে বলে যে তাদেরকে সে ফ্রিতেই আরেকবার রাইড করতে দিবে। আর সোল তখন খুব এম্বারাসড ফিল করে। তখন সঞ্জয় সোলকে মজা করে বলে যে আমরা তাহলে তার ভুল বোঝাটা সত্যি করে ফেলি। তখন সোল হাসতে থাকে আর সঞ্জয় তাকে গালে কিস করে এবং পরে সঞ্জয় সোলকে আবার কিস করে। দিন কাটায় আমরা সোলের মা এবং তার নানিকে দেখতে পাই এবং তাদের কাছে ডিটেকটিভ কিম আসে এবং তাদেরকে বলে দেয় যে সোলের আগের বছরে কিডন্যাপ হয়ে গিয়েছিল। এদিকে আমরা সোলকে দেখতে পাই এবং তার কাছে তার মায়ের কল আসে এবং সোল যখন ফোন ধরে তার মা তাকে বলতে থাকে যে সে তাকে কেন তার কিডন্যাপ হয়ে যাওয়ার কথা বলেনি। তখন সোল খুবই চিন্তায় পড়ে যায় আর তার মা আরো বলে যে সোল যেন এখনই বাসায় চলে আসে। তখন সোল বলতে থাকে যে সে সঞ্জয়ের সঙ্গে আসে, তো তার মা যেন চিন্তা না করে। পরে তার মা যখন নিচে নামছিল তখন তার কাছে সঞ্জয় চলে আসে আর তার মা তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে সোল এখানে আছে কিনা এবং সঞ্জয়ও তার মাকে জিজ্ঞাসা করে যে সোল কোথায়। তখন তার মা বলে যে সোল তো তাকে ফোনে বলেছিল যে সে সঞ্জয়ের সাথে আছে। আর সঞ্জয় তখন বুঝতে পারে যে সোল সঞ্জয়ের সঙ্গে মিথ্যা কথা বলেছিল। আর সঞ্জয় ভাবতে থাকে যে সোল যখন ট্রেনে ছিল তখনও তার কাছে ঘড়িটা ছিল, তো সোল আসলে টাইম ট্রাভেল করেনি। এদিকে আমরা ডিটেকটিভ কিংকে দেখতে পাই যে সেই কনস্ট্রাকশন সাইটে তার একটি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ছিল। আর তখন তার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে এখানে এসে কি হবে, আর ডিটেকটিভ কিম বলে যে সোল তাকে এখানে 10 তারিখ আসতে বলেছে। পরে ডিটেকটিভ কিমের কাছে সোলের ফোন আসে আর সোল তাকে বলে যে সোলের কাছে কি সে এখন আসতে পারবে কিনা এবং সে ডিটেকটিভ কিমকে তার লোকেশন জানিয়ে দেয়। পরে আমরা সঞ্জয়কে দেখতে পাই যে সে কনস্ট্রাকশন সাইটে গিয়েছিল এবং সে সেখানে সাকিব কিলারকে খুঁজছিল, কিন্তু সে তো অলরেডি সোলের কাছে চলে গিয়েছিল। পরে সঞ্জয় ভাবতে থাকে সোল কিভাবে বারবার তাকে বলেছিল সোলের কাছ থেকে দূরে চলে যেতে। পরে আমরা সোলকে দেখতে পাই যে নেকলেসটা দেখছিল এবং সে সঞ্জয়ের কথা ভাবছিল। পরে সে সেই রেস্টুরেন্টে চলে যায় যে রেস্টুরেন্টে সে তার ভিশন দেখেছিল এবং সে আবার একটি ভিশন দেখতে পায়। তার ভিশনে যখন 7 তারিখে সকাল 5টা বাজবে তখন সে সেখান থেকে চলে যাবে এবং একটি লাল ইটের ওয়ালের পাশে যাবে এবং সেই লাল ইটের ওয়ালের পাশেই তাকে সাইকো কিলার কিডন্যাপ করবে। সোল তখন সেই রেস্টুরেন্টে যেয়ে বসে পড়ে এবং কিছুক্ষণ পরে তার কাছে ডিটেকটিভ কিমের কল আসে যে তারা সোলের পিছনেই আছে এবং তারা গাড়িতে করে সোলের সব কিছু দেখছে। এদিকে আমরা সঞ্জয়কে দেখতে পাই যে সোলকে সব জায়গায় খুঁজছিল। পরে সোল দেখে যে ঘড়িতে 5টা বাজে, তো সে সেখান থেকে চলে যেতে থাকে এবং ডিটেকটিভ কিম তার পিছু নেয়। আর এদিকে আমরা দেখি সঞ্জয় এখনো সোলকে সব জায়গায় খুঁজছিল। সোল সেই লাল ইটের ওয়ালের দিকে যাচ্ছিল এবং সঞ্জয় তাকে খুঁজে বেড়াচ্ছিল। সোল তখন সেই লাল ইটের ওয়ালের সামনে যেয়ে থেমে যায় আর তখন তার পিছন থেকে হাঁটার শব্দ শোনা যায় আর কেউ তার ঘাড়ে হাত দেয় আর সোল চিল্লায়। আর আমরা দেখি যে সে আসলে একটি পুলিশ অফিসার ছিল আর সাইকো কিলার সেই পুলিশ অফিসারকে দেখে সেখান থেকে চলে যায়। তখন সেখানে ডিটেকটিভ কিমও চলে আসে আর সোলকে জিজ্ঞাসা করে যে সে কি ঠিক আছে কিনা। এদিকে সাইকো কিলার যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তার সঙ্গে সঞ্জয়ের ধাক্কা লাগে। সঞ্জয় তাকে সরি বলে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সে
তাকে দেখে তার নিউজের কথা মনে পড়ে যে সেই সাইকো কিলার। আর তখন সে তার নাম ধরে রাখে আর সাইকো কিলার সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর সঞ্জয় তার পিছু নেয়। এদিকে আমরা সোলকে দেখতে পাই এবং সেখানে পুলিশ চলে এসেছিল এবং ডিটেকটিভ কিংকে তারা বলে যে কেউ একজন তাদের ফোন করে এখানে আসতে বলেছে। তখন সোল বুঝতে পারে যে সঞ্জয় সেটা করেছিল আর সে সঞ্জয়কে খুঁজতে চলে যায়। আর সোল তখন দৌড়িয়ে পাহাড়ের উপর চলে যায় এবং সে সেখানে যেয়ে দেখে যে সাইকো কিলার সঞ্জয়ের পেটে চাকু ঢুকিয়ে দিয়েছিল। আর তখনই সেখানে ডিটেকটিভ কিম এবং তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর তারা সাইকো কিলারকে ধরে ফেলে। কিন্তু তখন সঞ্জয় নিচে পানিতে পড়ে যায় আর সোল তাকে আর বাঁচাতে পারে না। সিন কাট হয়ে আমরা দেখি যে সোল প্রেজেন্টে চলে এসেছিল এবং সবকিছু আবার নর্মাল হয়ে গিয়েছিল। পরে সোল যখন কাজে যাচ্ছিল আমরা দেখি যে ইনহক অনেক বড় একটি সিঙ্গার হয়ে গিয়েছে। সোল যখন তার অফিসে ছিল তখন আমরা দেখি হিয়ঞ্জুও তার সঙ্গে একসাথে কাজ করতো। সোল বলছিল হিয়ঞ্জুকে যে মিস লি তাদের বস তার স্টোরি অ্যাকসেপ্ট করেনি। আর তখন হিয়ঞ্জু মিস লি এর নামে দুর্নাম করতে থাকে। আর তখনই পিছন থেকে মিস লি চলে আসে আর হিয়ঞ্জুর কথা শুনতে থাকে। হিয়ঞ্জু তখন সেখান থেকে একটি অজুহাত দিয়ে চলে যায় আর তখন মিস লি ইমসলকে তার অফিসে ডাকে। সোল যখন তার অফিসে যায় মিসলি বলে যে তাদের একজন অ্যাক্টর ধোজান কোনো কিসিং সিন করতে যায় না এবং তাকে যে মানাইতে বলে। পরে সোল চলে যায় ধোজানকে মানাতে। সে ধোজানের কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কিসিং সিন কেন করতে চায় না, কিন্তু ধোজান প্রথমে তাকে বলতে চায় না আর বলে যে এটা সিক্রেট। আর তখন সোল তাকে স্ক্রিপ্ট দেখায় আর বলে যে মুভির নাম আই ওয়ান্ট আ কিস, এখান থেকে কিস বাদ দিলে তো মুভি হবে না। তখন ধোজান বলে যে সে শুধু সোলকেই বলবে যে সে কেন কিস করতে চায় না। আর সে তাকে কানে কানে বলে যে তার একটা গার্লফ্রেন্ড আছে আর তার গার্লফ্রেন্ড চায় না যে সে অন্য কাউকে কিস করুক। সোল তখন খুবই অবাক হয়ে যায় আর বলে যে এটা তো অ্যাক্টিং, এটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ধোজান তার কথা শুনে না আর ওখান থেকে চলে যেতে থাকে। ধোজান তার কথা না শুনেই গাড়ির ভিতরে ঢুকে পড়ে আর আমরা দেখি গাড়ির ভিতর তার গার্লফ্রেন্ড ছিল। তখন সোল বলে যে সে গাড়ি চালাতে পারবে না কারণ সে অ্যালকোহল খেয়েছে, কিন্তু ধোজান তার কথা শুনে না এবং জানলা বন্ধ করে দিতে থাকে। তো সোল তখন তার গাড়ির দরজা খুলে তাকে কান ধরে বের করে নিয়ে আসে। পরে আমরা দেখি ধোজানের অ্যাসিস্ট্যান্ট তাকে নিয়ে পুলিশ স্টেশনে এই ব্যাপারে কমপ্লেন করে। আর তখন আমরা দেখি স্টেশনে থেসাংও ছিল। ধোজানের অ্যাসিস্ট্যান্ট সোলকে সরি বলতে বলে আর সোল বলে যে না, সে সরি বলবে না কারণ সে কোনো ভুল কাজই করেনি। তখন সোল পুলিশকে বলতে যাচ্ছিল যে ধোজান ড্রিঙ্ক করে ড্রাইভ করতে গিয়েছিল। আর তখনই সোলের ফোন বাজে আর আমরা দেখি মিসলি তাকে ফোন করেছিল আর বলেছিল যে তাকে কোনো কিছু না বলতে আর এমনি সরি বলে সেখান থেকে চলে আসতে। সোল আর কিছু না করতে পেরে তখন তাকে সরি বলে, কিন্তু তখন ধোজানের অ্যাসিস্ট্যান্ট বলে যে তাকে সরি বললে হবে না, ধোজানকে অ্যাপোলজি লেটার লেখা লাগবে। সে যখন লেটার লিখছিল তাকে পিছন থেকে থেসাং টিস করছিল। আর তখন সোল তাকে জিজ্ঞাসা করে যে থেসাং তো পুলিশ অফিসার, সে জেলের ভিতরে কি করছে। আর তখন থেসাং বলে যে তার মাঝে মাঝে এখানে থাকতে ভালো লাগে। আর পরে থেসাং বলে যে তার অ্যাপোলজি লেটার লেখা শেষ হলে তাকে সে খাইতে নিয়ে যাবে। পরে থেসাং তাকে যখন খেতে নিয়ে যায় তখন সোল তাকে সবকিছু খুলে বলে যে আসলে ধোজান কি করেছে। তখন থেসাং বলে যে সে কি তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসবে কিনা। তখন সোল বলে যে না, না হলে সে জব হারিয়ে ফেলবে। আর পরে সে অনেক ড্রিঙ্ক করতে থাকে আর থেসাং বলে যে এত ড্রিঙ্ক না করতে, কারণ সে অনেক ড্রাঙ্ক হয়ে যাবে। তখন সোল বলে যে আজ রাতে সে ড্রাঙ্ক হবে না, সে চাইলেও ড্রাঙ্ক হতে পারবে না। কিন্তু আমরা পরে দেখি যে সোল অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, তো থেসাংকে তাকে ঘাড়ের উপর করে নিয়ে যাওয়া লেগেছিল। পরে থেসাং তাকে একটি বেঞ্চে বসায় ট্যাক্সি খোঁজার জন্য আর তখন বরফ পড়া শুরু করে। আর সোল যখন দেখে যে বরফ পড়ছে তখন তার সঞ্জয়ের কথা মনে পড়ে যায় এবং তার খুবই মন খারাপ হয় এবং সে কাঁদতে থাকে। পরে থেসাং তাকে জিজ্ঞাসা করে যে সে কাঁদছে কেন, কিন্তু সোল তো থেসাংকে কিছুই বলতে পারে না। সিন কাট হয়ে সোলকে তার অফিসে দেখতে পায় এবং সে মিসলি এর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছিল তখন মিসলি তাকে বলে যে সে কেন বলেনি যে ধোজান তার সঙ্গে কি করেছে। তখন সোল বলছিল যে সে বলার আগে মিসলি তাকে সরি বলে সবকিছু শেষ করে চলে আসতে বলেছিল। আর তখন মিসলি বলে যে তারা আর ধোজানকে তাদের মুভিতে নিবে না, তারা অন্য একজন অ্যাক্টর খুঁজবে। আর তখন মিসলি আরও বলে যে সোলের যে স্টোরিটা ছিল সেটাও তারা একটি মুভিতে নিবে। আর সোল তখন খুবই খুশি হয়ে যায় আর মিসলিকে সে জড়িয়ে ধরে। সোল মিসলিনকে কিছু ডকুমেন্টস দেয় আর সেই ডকুমেন্টসের মধ্যে একটি রেড এনভেলপ ছিল। তখন মিসলিন জিজ্ঞাসা করে যে এটা কিসের এনভেলপ আর খুবই খুশি হয়ে যায়, বলতে থাকে সোল মনে হয় আগে থেকেই জানতো মিসলিন তার স্টোরি অ্যাকসেপ্ট করবে। কিন্তু সোল খুবই কনফিউজ হয়ে যায় আর ভাবতে থাকে যে সে এটা কখন লিখেছে। আর মিসলি পরে বলে যে সে এটা রাতে ঘুমানোর আগে পড়বে। সোল হিয়ঞ্জুকে সব বলে দেয় যে মিসলি তার স্টোরি অ্যাকসেপ্ট করবে আর হিয়ঞ্জু আর সোল দুইজনই খুবই খুশি হয়ে যায়।
কিন্তু পরে সোলের মনে পড়ে সেই লেটারের কথা, আর সে রাগের রাত্রের কথা মনে করে যে সে আসলে এই লেটারটি মিসলির উপর রাগ করে রেখেছিল, আর সে এই লেটারে লিখেছিল যে সে কাজ ছেড়ে দিবে। আর সে বলে যে এখন সে কি করবে। হিয়ঞ্জি বলে যে সে এই পাগলামো কেন করতে গেল। তখন সোল বলে যে সে লেটারটা নিতে যাবে, কিন্তু হিয়ঞ্জি বলে যে মিসলি এখন আর অফিসে নেই, সে অন্য কোথাও চলে গিয়েছে। আমরা দেখি মিসলি একটি অ্যাওয়ার্ড সেরেমনিতে ছিল এবং সোলও সেখানে চলে এসেছিল। সে মিসলিকে এবং তার পার্স দেখতে পায় এবং সে ভাবতে থাকে যে সে কিভাবে সেই লেটারটি ফেরত নিবে। আর তখন আমরা দেখি মিসলি সেখান থেকে উঠে চলে যায়, কিন্তু তার পার্স সেখানেই ছিল। তো সোল এটা দেখে খুবই খুশি হয়ে যায়, আর সে লুকিয়ে লুকিয়ে সেই পার্সের কাছে যেতে থাকে। তখন সে পার্স চেনে, আর তখনই সে মিসলিকে দেখতে পায় টেবিলের ভিতরে লুকিয়ে পড়ে। সে হাত দিয়ে তার পার্সটি নিয়ে নেয় আর একেবারে অন্য জায়গায় যেয়ে সেই লেটারটি বের করে নেয়, আর সে তখন সেই পার্সটি আবার রেখে দিতে যায়। যখন সে সিঁড়ি দিয়ে যাচ্ছিল তখনই তার একজনের সঙ্গে ধাক্কা খায়, আর আমরা দেখি সেই লোকটি আর কেউই না বরং সঞ্জয় ছিল, এবং সঞ্জয়কে দেখে সোল খুবই অবাক হয়ে যায়। আর সিন কাট হয়ে আমরা দেখি সঞ্জয় যেদিন মারা গিয়েছিল সোল খুবই হতাশ হয়ে গিয়েছিল, আর পরে সোল দেখে যে সঞ্জয়ের ওয়াচে লাইট গ্লো করছিল। আর তখন সোল ভাবতে থাকে যে তারা যদি কখনো দেখাই না করতো তাহলেই ভালো হতো। আর সে দৌড়িয়ে সঞ্জয়ের ওয়াচের কাছে চলে যায়, আর সে ঘড়িতে চাপ দেয়। আর আমরা দেখি সেই দিন যেই দিন সঞ্জয়ের সঙ্গে সোলের প্রথম দেখা হওয়ার কথা ছিল, কিন্তু সঞ্জয়কে দেখে সোল এবার আর তার দিকে যায় না, সে অন্যদিকে ঘুরে চলে যেতে থাকে। তো সঞ্জয়ের সঙ্গে সোলের যে প্রথম দেখাটা হওয়ার কথা ছিল এবং সোল যে সঞ্জয়ের ফার্স্ট লাভ হওয়ার কথা ছিল সেটাও আর হয় না। তো সঞ্জয় সোলের প্যাকেজটি দিয়ে তার বাসায় চলে যায়, আর সোল সাইডে যে ছাতাটা ফেলে দেয় আর একা একা বসে কাঁদতে থাকে, কিন্তু সঞ্জয় তাকে দেখতে পায় না। আর এই সিনের মধ্য দিয়ে এপিসোড 13 শেষ হয়ে যায়। এপিসোড 14-এর শুরুতেই আমরা দেখি সোল যখন সঞ্জয় মারা যায় তার ওয়াচে দেখে যে সেটা গ্লো করছে, আর সেটাতে চাপ দেয় আর সে আবার পাস্টে চলে যায়। তো এখন আর সোল সঞ্জয়ের কাছে যায় না, তো সোলের সঙ্গে সঞ্জয়ের দেখাও হয় না। এবং কি কয়েকদিন পরে সোল এবং তার মা আর তার নানি সেখান থেকে চলে যায়, তো সঞ্জয়ের সঙ্গে আর কখনোই তার দেখা হয় না। এবং কি সঞ্জয়ের টেবিলে সোলের দেওয়া সব কিছু উধাও হয়ে যায়, এবং কি সোনাকি গানটাও আর নাই। দিন কাট হয়ে আমরা প্রেজেন্টে চলে আসি এবং আমরা দেখি অ্যাওয়ার্ড সেরেমনির একজন ওয়ার্কার সঞ্জয়কে একটি লাল এনভেলপ দিয়ে বলে যে এখানে যেই মুভি উইন হবে সেই মুভির নাম আছে, আর তাকে সেই এনভেলপটি আগে খুলতে নিষেধ করে। পরে সঞ্জয় দেখে যে সোল মিসলিয়ার পার্স নেওয়ার চেষ্টা করছিল, আর সে যেহেতু সোলকে চিনত না, সে ভেবেছিল যে সোল একজন চোর। সে সোলের পিছু পিছু যেতে চায়, আর তখনই তার সঙ্গে সোলের ধাক্কা লাগে, আর তাদের দুজনের হাতের এনভেলপ পড়ে যায়। পরে সে সোলকে জিজ্ঞাসা করতে চায় যে সে এখানে কি করছে, কিন্তু তার আগে সোল সেখান থেকে চলে যেতে চায়। সে সোলের হাত ধরে আর তাকে জিজ্ঞাসা করে যে সে মিসলিয়ার থেকে টাকা কেন চুরি করতে যাচ্ছে, আর সে পুলিশকে ফোন করতে চায়, কিন্তু তার আগেই সোল এনভেলপটা নিয়ে সেখান থেকে চলে যায়। সোল ভাবতে থাকে যে সে অনেক চেষ্টা করে এতদিন সঞ্জয়কে অ্যাভয়েড করে গিয়েছে, কিন্তু তার সঙ্গে সঞ্জয় এভাবে কিভাবে দেখা হয়ে গেল। আমরা দেখি সঞ্জয় কোন মুভি জিতবে সেটার অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল, আর সেটা সোলের ফ্যামিলি সবাই দেখছিল। পরে সোল যখন বাসায় আসে তখন তার কাছে হিয়ঞ্জু যায় এবং জিজ্ঞাসা করে যে সে কি লেটারটা নিয়েছে কিনা। তখন সোল বলে যে হ্যাঁ সে নিয়েছে, আর সে এনভেলপটা হিয়ঞ্জুকে দেখায়। আর সে যখন সেটা ফেলা দিতে যাচ্ছিল সে খেয়াল করে যে এনভেলপের কালারটা একটু আলাদা। সে দেখে সেখানে যেই মুভি জিতবে সেই মুভির নাম লেখা ছিল, আর সে বুঝতে পারে তার সঙ্গে সঞ্জয়ের এনভেলপ বদলে গিয়েছিল। আর আমরা দেখি সঞ্জয় সেই লেটারের প্রথম লাইন মুভি ভেবে সেটাকেই উইনার হিসেবে অ্যানাউন্স করে। পরে আমরা দেখি ইনহক এবং সঞ্জয়ের ম্যানেজার সেই ভিডিওটি দেখে সঞ্জয়কে সেই ব্যাপারে টিজ করতে থাকে আর মজা করতে থাকে। সঞ্জয় তাদের উপর খুবই রাগ করে, আর পরে সঞ্জয়ের ম্যানেজার বলে যে এরকম চিঠি এনে ঘোরা নর্মাল, এবং সে দেখায় যে তার কাছেও এরকম জব ছেড়ে দেওয়ার একটি চিঠি আছে। আর তখন সঞ্জয় বলতে থাকে যে সে এখনই তার চিঠিটা অ্যাকসেপ্ট করবে, তার ম্যানেজার তাকে চিঠিটা দিতে চায় না। পরে আমরা দেখি সঞ্জয়ের দরজার বাইরে আবার সেই স্টকার মেয়েটি আসে, এবং সঞ্জয় তাকে দেখার আগেই সেখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে আমরা সোলের অফিসে চলে যাই, এবং মিসলি বলছিল যে তারা যেহেতু এখন আর ধোজানকে মুভিতে নিবে না, তার বদলে অন্য একজন অ্যাক্টরকে দরকার। তখন মিসলি হিয়ঞ্জুকে জিজ্ঞাসা করে যে তারা এখন কাকে খুঁজে পাবে। তখন হিয়ঞ্জু বলতে থাকে যে তারা যেহেতু কাউকে পাচ্ছে না, রিউসঞ্জয়কে তারা কি এই প্রপোজালটা সেন্ড করবে। তখন সোল মনে মনে বলতে থাকে যে রিউসঞ্জয়কে নেওয়া যাবে না, এবং মিসলি বলে যে সঞ্জয় কি তাদের প্রপোজাল কখনো অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু তখন আরেকজন কলিগ বলে যে সঞ্জয় তো তাদের আরেকটি মুভি ডিক্লাইন করে দিয়েছিল, আর বলেছিল যে পরে সে তাদের সঙ্গে কাজ করতে চায়। তো মিসলি হিয়ঞ্জুকে বলে যে সে যেন সঞ্জয়কে আই ওয়ান্ট এ কিস মুভির স্ক্রিপ্টটা পাঠিয়ে দেয়। পরে হিয়ঞ্জু সঞ্জয়কে আই ওয়ান্ট এ কিস মুভির স্ক্রিপ্ট পাঠাতে যে ভুল করে সে সোলের লেখা মুভির স্ক্রিপ্টটা তাকে পাঠিয়ে দেয়।
সিন কাট হয়ে আমরা সঞ্জয়ের কাছে চলে আসি এবং তাকে তার ম্যানেজার সেই স্ক্রিপ্টটা দিয়ে সেটা পড়তে বলে। তো সঞ্জয় সেই স্ক্রিপ্টটা পড়া শুরু করে আর আমরা দেখি সোল সেই স্ক্রিপ্টে একেবারে তার স্টোরিতে যা হয়েছিল সেই সবই লিখেছে এবং সে এন্ডিংটাও ওভাবেই শেষ করেছে যে সঞ্জয় আর সোলকে মনে করতে পারছে না। সঞ্জয় এই স্ক্রিপ্টটা পড়ে খুবই ইমোশনাল হয়ে যায় এবং তার চোখ থেকে পানি পড়তে থাকে। তখন তার ম্যানেজার সেখানে চলে আসে এবং তাকে কাঁদতে দেখে সেও খুবই অবাক হয়ে যায়। সিনকাট হয়ে আমরা সোলকে মিসলি এর সঙ্গে দেখতে পাই এবং মিসলি সোলকে বলে যে হিয়ঞ্জু ভুল করে সঞ্জয়কে আই ওয়ান্ট এ কিসের স্ক্রিপ্ট না দিয়ে তার মুভির স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং সঞ্জয় তার মুভির স্ক্রিপ্ট খুবই পছন্দ করেছে এবং তাতে সে অ্যাক্ট করতে যায় এবং মিসলি এর কথা শুনে সোল খুবই অবাক হয়ে যায়। সঞ্জয় বাইরে থেকে সোলকে দেখে এবং সে তার ম্যানেজারকে বলে যে এই সেই মেয়ে যার সেই রেড এনভেলপটা ছিল এবং তার মুভিতে সে অ্যাক্ট করতে চায় না। আর সেখান থেকে সে চলে যেতে থাকে এবং তখন সে বলে যে না, সে তাকে মুখের উপর বলবে যে সে তার মুভিতে অ্যাক্ট করতে চায় না। সঞ্জয় তখন তাদের কাছে যায় এবং তাকে সেখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ জানায়। সঞ্জয় বলে যে এটি একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আর সে বলতে চায় যে সে মুভিটি নিতে চায় না। আর তখনই তার আগেই সোল বলে দেয় যে সে সঞ্জয়কে তার মুভিতে নিবে না, কারণ সে যাকে ইমাজিন করে এই মুভিটি লিখেছে তার সঙ্গে সঞ্জয়ের কোনো মিল নেই। সঞ্জয় বলে যে তার এতে কোনো সমস্যা নেই, কারণ সেও এই মুভিটা ডিক্লাইন করতেই এসেছিল। আর তখন সোল বলে যে সে এই কথা শুনে খুবই খুশি হয়েছে আর সে ওখান থেকে উঠে চলে যায়। পরে তারা যখন ওখান থেকে চলে যাচ্ছিল, সঞ্জয়ের ম্যানেজার তাকে টিস করতে থাকে যে তাকে প্রথমবার কেউ একজন এভাবে রিজেক্ট করেছে। পরে আমরা সোলকে দেখি এবং সে যখন তার অফিস থেকে বের হচ্ছিল সে দেখে যে তার জন্য বাইরে সঞ্জয় ওয়েট করছিল। সে তার সঙ্গে কথা বলতে চায় কিন্তু সোল বলে যে সে তার সঙ্গে কথা বলতে চায় না আর সেখান থেকে চলে যেতে চায়। আর তখনই সঞ্জয় সোলের লেটারটা বের করে এবং সেটা জোরে জোরে পড়তে থাকে এবং সোলকে সে জিজ্ঞাসা করে যে সে কি এই লেটারটি মিসলিকে দেখাবে কিনা। পরে তারা একটি বারে যেয়ে কথা বলতে থাকে এবং সোল মনে করে যে এর আগেও সঞ্জয়ের যখন সব মেমোরি ছিল তখন সে সোলকে বাড়ি নিয়ে এসে তার সঙ্গে কথা বলেছিল। আর সে ভাবতে থাকে যে সঞ্জয় তাকে এতবার থাকতে এইবারেই কেন নিয়ে এসেছে। সঞ্জয় তখন তাকে মিসলিয়ের লেটারটি ফেরত দেয় আর তাকে জিজ্ঞাসা করে যে সে কেন সঞ্জয়কে তার ফিল্মে নিতে চায় না। তখন সোল বলতে থাকে যে তাকে না নেওয়ার তার অনেক কারণ আছে আর সঞ্জয় তাকে সব কারণগুলো বলতে বলে। আর তখন সোল বলতে থাকে যে সে যাকে ইমাজিন করে এই মুভিটি লিখেছে তার সঙ্গে সঞ্জয়ের কোনো মিল নেই। আর তখন সঞ্জয় বলতে বলে যে সে কাকে ইমাজিন করে এই মুভিটি লিখেছে। সোল 50 বছর বয়সী একজন অ্যাক্টরের নাম বলে আর সঞ্জয় বলে যে সে এত বুড়ো বয়সে কিভাবে রোমান্স মুভিতে অ্যাক্ট করবে। আর তখন সোল বলে যে আজকাল এডিটিং অনেক ভালো, এর জন্য তার অ্যাক্টিং করতে কোনো সমস্যাই হবে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সিন কাট হয়ে আমরা আবার দেখি সঞ্জয় যখন সোলকে তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় আর আমরা দেখি সঞ্জয় আসলে এই সিনটা তার স্বপ্নে দেখছিল আর তার যখন ঘুম ভাঙে তার খুবই মাথা ব্যথা করা শুরু করে। সিন কাট হয়ে আমরা সোলকে দেখতে পাই এবং তার কাছে একজন আর কল আসে। সোল ফোন ধরে এবং সে সঞ্জয়ের গলা শুনেই ফোনটি কেটে দেয়। তখন সঞ্জয় খুবই রাগ করতে থাকে আর সে তার ম্যানেজারকে বলে যে সোলকে কল দিতে। সোলকে ফোন করে তখন সঞ্জয়ের ম্যানেজার জানায় যে সঞ্জয় এই মুভিতে ইনভেস্ট করতে চায়। তখন সোল জানায় যে সঞ্জয়ের ইনভেস্টমেন্ট তার দরকার নেই। তখন সঞ্জয় বলে যে সে ফ্রিতেই এই মুভিতে অ্যাক্ট করবে, কিন্তু সোল বলে যে তাও তার সঞ্জয়কে দরকার নেই। তখন সঞ্জয় বলে যে সে তার সব স্কেজুল ক্যান্সেল করে এই মুভিতে মন দিবে, কিন্তু সোল বলে যে তাও সে সঞ্জয়কে চায় না তার মুভিতে। আর সঞ্জয় তখন ডাইরেক্টলি সোলের সঙ্গে কথা বলতে চায় কিন্তু তখনই সোল ফোন কেটে দেয়। সিন কাট হয়ে আমরা দেখি সেই স্টকার মেয়েটি আবার সঞ্জয়ের বাসায় ঢুকতে গিয়েছিল। পরে সে সেখান থেকে পালিয়ে একটি গলির ভিতর চলে যায় এবং সে গলিতে একজন লোকের সঙ্গে ধাক্কা খায় আর আমরা দেখি সেই লোকটি আসলে সেই সাইকো কিলারটি ছিল। সিন কাট হয়ে আমরা সোলের মা এবং তার নানিকে দেখতে পাই এবং সোলের মা যখন তার নানিকে রেখে কিছু কাজ করতে যায় সে কাজ শেষ হয়ে দেখে যে সোলের নানি সেখান থেকে চলে গিয়েছিল। পরে আমরা সোলকে তার অফিসে দেখতে পাই এবং তাকে তার মা ফোন করে জানায় যে তার নানি হারিয়ে গিয়েছে। সিন কাট হয়ে আমরা সঞ্জয়ের বাবার রেস্টুরেন্টে চলে যাই এবং আমরা দেখি যে সোলের নানি সেখানে ছিল। সঞ্জয়ের বাবা তার কাছে যেয়ে তার সঙ্গে কথা বলতে থাকে এবং কিছুক্ষণ পর সোলের নানি তাকে চিনতে পারে আর বলে যে সে তার বাসার অপোজিটে থাকতো। আর তখন সঞ্জয়ের বাবাও খুব অবাক হয়ে যায় আর তার সঙ্গে বসে সে গল্প করতে থাকে। সে সঞ্জয়কে নিয়ে অনেক সুনাম করতে থাকে আর বলে যে তার ছেলে অনেক ফেমাস। তখন সেখানে সঞ্জয় চলে আসে আর তার বাবা তার সঙ্গে সোলের নানির পরিচয় করিয়ে দেয়। আর সোলের নানি তাকে দেখে কিছুক্ষণ চেয়ে থাকে আর পরে তার জ্যাকেট ধরে আর তাকে টানতে টানতে হাজব্যান্ড বলে ডাকতে থাকে। তখন সঞ্জয় খুব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর সঞ্জয়ের বাবা তার সঙ্গে
সোলের নানির হাত ছাড়ায়, আর তখন সোলের নানির পকেট থেকে কিছু পড়ে যায় আর সঞ্জয়ের বাবা সেটা তুলে নেয়। সঞ্জয়কে সেইটা তুলে দেখায় আর বলে যে সোলের নানির মনে হয় ডিমেনশিয়া আছে, আর তাকে সেই কার্ডটা দিয়ে সোলের নানিকে বাসায় নিয়ে যেতে বলে। এদিকে আমরা সোলকে দেখি যে থেসাংয়ের সঙ্গে এখনো পুলিশ স্টেশনে যে তার নানিকে খুঁজছিল, আর তখন তার কাছে তার মায়ের ফোন আসে এবং তার মা তাকে বলে যে কেউ একজন সোলের নানিকে পেয়েছে এবং সে তাকে নিয়ে আসছে। পরে থেসাং তাকে তার বাসায় ড্রপ করে সেখান থেকে চলে যায়, আর তখন সোল দেখে যে সেখানে সঞ্জয় দাঁড়িয়েছিল। সে সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে সঞ্জয় কি তাকে ফলো করেছে কিনা, কিন্তু সঞ্জয় তার কথা শুনে হাসতে থাকে আর সে তার গাড়ির দরজা যে খুলতে থাকে। আর তখন সোল বলে যে সে তার গাড়িতে উঠবে না, তো সে যেন তার গাড়ির দরজা না খুলে। তো সঞ্জয় আরও হাসতে থাকে আর সোল বলে যে সে হাসছে কেন। তখন সঞ্জয় কোনো উত্তর দেয় না, তো সোল অন্যদিকে ঘুরে চলে যেতে থাকে। আর তখনই সঞ্জয়ের জ্যাকেট কেউ যে ধরে, আর সোল ভাবে যে সঞ্জয় তার জ্যাকেট ধরেছিল, তো সে তার জ্যাকেট ছেড়ে দিতে বলে। সে জ্যাকেট ছাড়ে না, তো সোল পিছনে ঘুরে দেখে যে সেটা আসলে সোলের নানি ছিল এবং তার নানিকে দেখে সে খুবই অবাক হয়ে যায় আর সে বুঝতে পারে যে সঞ্জয় তার নানিকে নিয়ে এসেছিল। পরে সোলের মা সেখানে চলে আসে আর সে সঞ্জয়কে তার মাকে নিয়ে আসার জন্য অনেক থ্যাংক ইউ জানায়, আর সে বলে সোলকে যে সোল যেন পরে সঞ্জয়কে চা খাওয়ায়। আর সে তখন তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর সোল সঞ্জয়কে তার নানিকে নিয়ে আসার জন্য ধন্যবাদ জানায় আর তার নানির কার্ডটা ফেরত নিতে যায়। কিন্তু সঞ্জয় তার কার্ড দিতে চায় না আর তাকে আগে চা খাওয়াতে বলে। পরে আমরা তাদেরকে একটি ক্যাফেতে দেখতে পাই এবং সোল সঞ্জয় চায়ের জন্য পে করে। সঞ্জয় জিজ্ঞাসা করে যে সোল কি সত্যি সঞ্জয়কে তার মুভিতে নিতে চায় না, কিন্তু সোল বলে যে হ্যাঁ, সে সঞ্জয়কে তার মুভিতে নিতে চায় না। পরে সঞ্জয় সোলকে তার বাসার সামনে দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন সে তার গাড়ির দরজা খোলার আগে সোলকে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখে। আর তখন তার কাছে একটি ভিশন আসে যে সে এর আগেও সোলকে তার অ্যাপার্টমেন্টে ঢুকতে দেখেছিল এবং সে খুবই অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে এটা সে কি দেখছে। পরে সোল বাসায় আসে এবং সে তার নানিকে দেখে তার কাছে যেয়ে বলে যে তার নানি যেন এরকম করে আর কখনো চলে না যায়। আর তখন তার নানি বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সে বলে যে সে তো ঠিকই করেছে, সোল তো সঞ্জয়কে অনেক মিস করেছিল, তো সে তাকে এখন দেখতেও পেরেছে। সিন কাট হয়ে আমরা স্টকার মেয়েটিকে থেসাংয়ের সঙ্গে দেখতে পাই, কারণ সেই স্টকার মেয়েটিকে আরেকটু হলে সাইকো কিলারটি কিডন্যাপ করতো। থেসাং সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে যে সে কি সেই কিলারের ফেস দেখেছে কিনা, আর সেই মেয়েটি বলে যে হ্যাঁ, সে তার ফেস খুব ভালোভাবেই দেখেছে। সিন কাট হয়ে আমরা পরের দিন সকালে সোলকে মিস লি এর সঙ্গে দেখতে পাই এবং মিস লি বলে যে সঞ্জয় তার মুভিতে অ্যাক্ট করতে চেয়েছে এবং সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। আর তখন সোল বলতে থাকে যে সে যদি অ্যাক্ট করে তাহলে সোল আর কোম্পানিতে কাজ করবে না। আর মিসলি ভাবে যে সোল এমনি মজা করছিল আর বলতে থাকে যে সঞ্জয় খুব পছন্দ করেছে সেই স্ক্রিপ্টটা আর সে অ্যাক্ট করবে। আর তখন সোল তার আইডি কার্ড খুলে মিসলিকে দেয় আর সে বলে যে সে সত্যিই কাজ করতে চায় না, কারণ সে কোনোভাবেই সঞ্জয়ের কাছে যেতে পারবে না, আর সে ওখান থেকে চলে যায়। দিন কাট হয়ে আমরা দেখি সঞ্জয় এবং তার ম্যানেজার তার একটি শ্যুটের জন্য অ্যামিউজমেন্ট পার্কে যাচ্ছিল এবং তখন সঞ্জয় সোনাকির লিরিক্সটা পড়ছিল এবং তার কাছে সেই গানটি খুবই চেনা চেনা লাগছিল। আমরা দেখি সোলও একটি অ্যামিউজমেন্ট পার্কে ছিল এবং সে অ্যামিউজমেন্ট পার্কে খুব খুশিতেই ঘুরছিল। সে সেখানকার একটি বেঞ্চ দেখে তার আগেকার কথা মনে পড়ে যায় যে সে পাস্টে সঞ্জয়ের সঙ্গে সেখানে এসেছিল এবং তারা এখানে খুবই মজা করেছিল। সে অ্যামিউজমেন্ট পার্কে অনেকক্ষণ ধরেই থাকে এবং যখন সন্ধ্যা হয় সে ওখান থেকে চলে যাচ্ছিল এবং তখন সে সেই ফেরিস হুইল দেখতে পায় এবং সেখানে তার সঞ্জয়ের কথা আবার মনে পড়ে যায়। এদিকে আমরা দেখি সঞ্জয় সে একই অ্যামিউজমেন্ট পার্কে ছিল এবং তার শ্যুট ক্যান্সেল হয়ে গিয়েছিল। তিনকারে আমরা থেসাংকে দেখতে পাই এবং তাকে একজন স্কেচ আর্টিস্ট সেই সাইকো কিলারে স্কেচ করে দেয়। আর পরে আমরা আবার সোলকে দেখি এবং সে ফেরিস হুইলে উঠছিল এবং সে যখন উঠছিল তার সঙ্গে সঞ্জয়ও তার একই ক্যাপসুলে উঠে যায়। সোল তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, আর সঞ্জয় বলে যে তার একটি শ্যুট ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গিয়েছিল। পরে সঞ্জয় জিজ্ঞাসা করে যে সোল কি কোম্পানি আসলেই ছেড়ে দিচ্ছে কিনা, আর সোল বলে হ্যাঁ, সে সঞ্জয়কে একটুও পছন্দ করে না, তাই সে সঞ্জয়ের সঙ্গে কাজ করতে চায় না। তখন সঞ্জয় বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু মুভির কি আসলে ওভাবেই এন্ডিং হয়ে যায় যে সেই ছেলেটি তার মেমোরিজ সব ভুলে যায় এবং সেই মেয়েটি একা একাই থাকে? আর তখন সোল বলে যে হ্যাঁ, এরকমই এন্ড হয়ে যায়। আর সঞ্জয় বলে যে সেটা তো তাহলে অনেক স্যাড একটি এন্ডিং। আর সোল বলতে থাকে যে সেই মেয়েটির জন্য একটা হ্যাপি এন্ডিং, কারণ তার লাভার তার মানে অনেক দিন ধরে বাঁচতে পারবে। কিন্তু তখন সঞ্জয় বলে তাও তো সে তার লাভারকে হারিয়েছে, এটা তো কোনোভাবেই হ্যাপি এন্ডিং হতে পারে না, তাই না? তখন সোল বলে যে তার যদি এন্ডিংটা পছন্দ না হয় তাহলে সে এই মুভিতে অ্যাক্ট কেন করতে চায়। তখন সঞ্জয় বলতে থাকে যে সে এই মুভির স্ক্রিপ্ট করার পর থেকে তার অদ্ভুত অদ্ভুত ফিলিংস আসছে এবং কি তার এই ফেরিস হুইলে আসার আগেও সে নিজের একটি ভিশন দেখেছে যে সে নিজেই এই ফেরিস হুইলে উঠছে
এবং এই ফেয়ারিস হুইলে সে প্রথমবার উঠছে, তাও তার এই ফেয়ারিস হুইলে মনে হচ্ছে যে সে এর আগে উঠেছে। পরে সেই ফেয়ারিস হুইলের ক্যাপসুলে অনেক জোরে ঝাঁকানি হয় আর তারা দুইজনেই ব্যালেন্স হারিয়ে ফেলে। আর তখন সঞ্জয়ের গলা থেকে একটি নেকলেস বের হয়ে আসে আর সোল দেখে যে সেটা সেই এস লেখা নেকলেসটি ছিল। এবং সোলের তখন তার বার্থডের কথা মনে পড়ে যায় যে সঞ্জয় তাকে এই নেকলেসটি গিফট হিসেবে দিয়েছিল। আর সোল ভাবতে থাকে যে সঞ্জয়ের কাছে এই নেকলেসটি কিভাবে গেল। আর এই সিনের মধ্য দিয়েই এই এপিসোডটি শেষ হয়ে যায়। 15 এপিসোডের শুরুতেই যখন আমরা দেখি ক্যাপসুলটি দুলে ওঠে, তখন তারা দুজন সেই বেঞ্চে বসে পড়ে। আর সেখানে সঞ্জয় তাকে বলে, এখন তো আমরা দুজনেই এখানে মারা যাব যদি এরকম করে ক্যাপসুলটি। সঞ্জয় তখন আর একটি সিটে গিয়ে বসলে সেখানে অ্যানাউন্স হতে থাকে যে ইলেকট্রিসিটি না থাকার কারণে এটি ঠিক হতে একটু সময় লাগবে এবং তারা একটু ক্ষমা চেয়ে নেয়। তখন অনেকক্ষণ ধরে বসে থাকার পরে সঞ্জয় খেয়াল করে সে সোল চুপচাপ আছে। সোলকে ডাকতে থাকে যে তোমার কি হয়েছে, আর কথা বলছো না কেন, তুমি তো মনে হচ্ছে একটু ঘুমিয়েও নিলে এর মধ্যে। তখনও যখন সোল কথা বলে না, সে তখন সোলের কপালে হাত রেখে দেখে সোলের গায়ে প্রচণ্ড জ্বর। তারপর সে সোলকে একেবারে কোলে করে নিয়ে ক্যাপসুল থেকে বের হলে সব দর্শকরা সেখানে তাদের ছবি তুলতে থাকে। এরপর একবারে সঞ্জয়ের বাসাতে দেখানো হয় সোলকে সে বেডে শুয়ে দিয়ে বেডের পাশে বসে ভাবছে যে কেমন আজব মেয়ে, বলে আমার সাথে মুভি করলে বা আমার সঙ্গে অ্যাটাচ হলে তুমি মারা যাবে, তারপরও করবে। সোল তখন ঠান্ডায় যখন লেপটি টানছিল তখন সে আর একটি লেপ বের করে সোলের গায়ে দিয়ে তার হাত ঢেকে দিতে যাবে, তখন সোল তার হাতটি ধরে ফেলে আর সঞ্জয় সঞ্জয় বলে ডাকছে। তারপরে সে তার পাশে বসে দেখে তার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, সে পানিটি মুছে দেয়। সকালে ঘুম ভাঙলে চোখ খুলে দেখে সে সঞ্জয়ের জায়গায় আছে। তারপর সে ধরপড় করে নেমে দৌড় লাগাতে চায় বাসায়। সেই সময় সে ধাক্কা খেয়ে যায় সঞ্জয়ের সাথে আবারও, আর সঞ্জয় তাকে ধরে ফেলে। সঞ্জয় তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো নাকি। এরপরে সে বলে যে তুমি আমাকে তোমার বাসায় এনেছো কেন। তখন সঞ্জয় বলে তুমি অনেক অসুস্থ ছিলে আর অনেক রাত্রে আমি একজন ডাক্তার এনেছি, তোমার চিকিৎসা করেছি, আর তুমি কিনা উল্টো আমার উপরে রাগ করছো। তখন সে তাকে ধন্যবাদ জানায়, বলে শুধু ধন্যবাদ দিয়ে হবে না, বলে তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি এটার জন্য তোমাকে পে করব, বলে যে তুমি তাহলে জব ছেড়ে দিও না। সোল তখন অবাক হয়। সঞ্জয় বলে আসলে একজন এমপ্লয়ি হারানো কিন্তু ভালো না, দেখা যাচ্ছে এটা তোমার কোম্পানিতে একটা নেগেটিভ ইম্প্যাক্টই পড়বে। সঞ্জয় সোলকে ব্রেকফাস্ট করে যেতে বললে সোল রাজি হয় না এবং দৌড় লাগাতে থাকলে দরজার কাছে গিয়ে দেখে তার জুতো নাই। সে বলে জুতাটা আমি ছেড়ে এসেছি ভুলে ভ্যানে। এরপর তারা ব্রেকফাস্ট করতে বসে এবং সঞ্জয় ঠিক আগে যেভাবে তাকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছিল সেই একইভাবে রেডি করে দিয়ে তাকে ফু দিয়ে খেতে বলে। আর তখনই সঞ্জয়েরই কেমন যেন একটা পুরনো কথা মনে পড়ে। সে সোলের কপালে হাত দিয়ে টেম্পারেচার দেখতে চায়, দেখে না সোলের আর জ্বর নেই। সঞ্জয় বলে ঘুমের মধ্যেও তোমার কেমন আজব আজব অভ্যাস। তখন সোল জানতে চায় কি অভ্যাস। সঞ্জয় বলে থাক তোমার জানতে হবে না, তুমি এম্বারেস ফিল করবে। কিন্তু সোল জানতে চায়, বলে দরকার নেই, জানলে হয়তো বা এম্বারেসমেন্টে তুমি মারাই যাও। নাস্তা খেতে খেতে সোলের আবারও চোখ যায় সঞ্জয়ের নেকলেসের দিকে এবং সে তার নেকলেসটি সুন্দর এটি বলতে চেয়েও থেমে যায় আর বলে না। হঠাৎ করে তার পুরনো কথাগুলো মনে পড়ে আবারও সে নাস্তা করতে করতে আপসেট হয়ে যায়। আর তখন সঞ্জয় তার দিকে তাকিয়ে বলে তুমি কি এখানেই থাকতে চাচ্ছ না বাসায় যেতে চাচ্ছ, রেডি হয়ে নাও। তখন সঞ্জয় বলে আমি জুতো লুকিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম তুমি উঠে পালিয়ে যাবে, তাই আমি চাচ্ছিলাম আমার সঙ্গে নাস্তা করে চলো। এরপর তারা যখন নিচে নামবে সেই সময় সেখানে থেসাংকে দেখানো হয় সে কিডন্যাপারের সেই ছবিটি নিয়ে সে দেখাচ্ছে নিচে দুজন রিসেপশনিস্টকে, আর তারা তাকে চিনে না, কখনো দেখেনি। এরকম জানালে সেখানে তখন সোল আর সঞ্জয় চলে আসলে থেসাং খুবই অবাক হয় সোলকে এখানে দেখে, বলে তোমরা দুজন কি একসঙ্গে আছো, তুমি এখানে যে। তখন সোল কথা কাটে নিয়ে তাড়াতাড়ি করে বলে যে না আসলে আমি কোম্পানির কাজে এসেছিলাম, জানো তো আমার মুভির জন্য সে পরবর্তী হিরো হিসেবে বিবেচিত হয়েছে, সেই জন্য আসলে একটু কথা বলার জন্য সকাল সকালই চলে এসেছিলাম। এই সময় তার দিকে অবাক হয়ে যখন রিসেপশনিস্টের তারা তাকায় সে কোম্পানির কার্ড তাদের হাতে দিয়ে বলে আমি এই ফিল্ম কোম্পানিতে কাজ করি এবং আমার নেক্সট মুভির হিরো সে হতে যাচ্ছে। তখন সঞ্জয় কানে কানে বলে তুমি তো অলরেডি জব কুইট করেছো, আবার কেন দেখাচ্ছ। তখন সে আর কোনো কথা না বলে থেসাংয়ের সঙ্গে চলে যায় এবং থেসাংও বলে যে চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আর সঞ্জয়কে পুরা ইগনোর করে সে যখন ঠিক আছে চলো বলে চলে যায়, সঞ্জয় অবাক হয়ে শুধু চেয়ে চেয়ে দেখে তার চলে যাওয়া। মনে পড়ে সেদিন রাতে এই ছেলেকেই দেখেছিল তার বাড়ির সামনে, ছেলেটি জোর করে বলছিল আমি তোমার বয়ফ্রেন্ড, কারণ আমি গার্ল নাই জন্য তোমার বয়ফ্রেন্ড, কিন্তু বারবার সে বলছিল না তুমি আমার বয়ফ্রেন্ড না। এরপর রুমে ব্যাক করে সে আরও রাগ করতে থাকে এবং লেপ তোষক সেগুলো দেখে যখন তার গত রাত্রের কথা মনে হয় যে গত রাত্রে সে তার নাম ডেসপারেটলি বলছিল, তার হাত ধরে আর হাতটি ছেড়েও দেয়নি,
তখন সে লেপগুলোকে তুলে ফেলে দিতে থাকে রাগের চোটে। সিন কাট করে আমাদের সোলের বাসায় ঘুম এবং সবাইকে নাস্তা করতে দেখানো হয়। সেখানে যখন ঘুম পিৎজা খাচ্ছিল হাফ হাফ করে, তার মা তখন সেখানে চিৎকার করতে থাকে যে আমরা কি বড়লোক হয়ে গেছি যে তুমি এভাবে পিৎজা খাবে। তারপরে ছেলেকে মিতব্যয়ী হতে বলে। তার ছেলে আর তার ছেলের বউ এমনভাবে কথা বলছিল যে তারা মনে হয় সেই লটারির টিকিটের টাকাই পেয়ে গেছে। তার মা যখন কঞ্জুসের মতো খেতে চায় তখন তারা নিষেধ করতে থাকে যে আমরা এত দরিদ্র হয়ে যাইনি মা, এভাবে খেও না। এরপর সিন কাট করে দেখানো হয় সোলকে ফিল্ম কোম্পানির ডিরেক্টর ইমোশনালি ব্ল্যাকমেইল করে কোম্পানিতে থাকতে বলছে, কিন্তু সোল আসলে খুবই পোলাইটলি তার অফার ফেরত দেয়। তিনি সোলকে তার আইডি কার্ডও ব্যাক করে দিয়ে বলেন যে আমি ভেবেছি তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যেতে পারবে না, আর তুমি কি না। সোল আইডি কার্ডটা নেয় তো ঠিকই, কিন্তু বলে যে যতদিন আমার রিপ্লেসমেন্ট কেউ না এসেছে আমি আছি। এরপর থেসাংকে আর তার সহকর্মীকে পুলিশ স্টেশনে দেখানো হয় যে তারা একটা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছে ওই কিডন্যাপার এখন ট্যাক্সি চালক, এবং তারা বলছে যে সেই ট্যাক্সির নাম্বার প্লেটটা আমরা দেখতে পেতাম ওই গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা তখন তাকে পাস করেছে সেই গাড়ির যদি আমরা ব্ল্যাক বক্স ক্যামেরা চেক করি। তখন তারা বলে যে তাহলে কোন গাড়ি। তখন তার এমপ্লয়ি তাকে জানায় সেই সময় তাকে যে গাড়িটা পাস করে সেটা হচ্ছে রিও সঞ্জের গাড়ি। সে অবাক হয়ে বলে রিও সঞ্জের গাড়ি। সোলের মা দাদিকে দেখানো হয় তারা একটি স্পা সেন্টারে গিয়েছে, আর সেখানে গিয়ে তারা যখন নাস্তা করছে সেই সময় একজন আর নাকের ডাকের শব্দে তারা কথাও বলতে পারছে না। পরে মাথায় গাঁটটা দিয়ে তুলে দেখে এটি তো সঞ্জের বাবা, আর সঞ্জের বাবাও তাদেরকে দেখে চিনতে পারে যে এটা তো সেই গ্র্যান্ডমা। এরপর সঞ্জয়কে দেখানো হয় সে মেডিসিনের প্যাকেটটি টেবিলে রেখে এক দৃষ্টি সেটা দেখেই তাকিয়ে আছে, আর পিছনে যখন তার ম্যানেজার আসে সে টেরও পায় না। এরপর ম্যানেজার সামনে এসে বলে আমার মনে হচ্ছে তুমি শুধু এই ওষুধটাকেই দেখছো, কিন্তু সঞ্জয় বলে না আমি ওটার দিকে তাকিয়ে নিই। সে তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি মেডিসিনটা নিয়ে যাচ্ছি। সঞ্জয় তখন মেডিসিনের প্যাকেটটি ওখানে রেখে বলে তুমি কোথায় যাচ্ছ। সে বলে আমি যাওয়ার পথে যখন তার বাসায় পড়বে সেই বাসাতেই আমি এটাকে নামিয়ে দিয়ে যাব। সঞ্জয় তখন বলে তার কি দরকার, তুমি তো আজকে সেই 8টা থেকে 9টা পর্যন্ত ডিউটি পালন করেই ফেললে। সে বলে হ্যাঁ 8টা টু 8টা কোনো প্রবলেম নেই, এর আগেও করেছি। সঞ্জয় বলে না না আমি তোমাকে একটু রেস্ট দিতে চাচ্ছি আজকে, তুমি এখন বাসায় গিয়ে রেস্ট নাও, আর এই মেডিসিনের প্যাকেটটি আমার হাতে দিয়ে দাও, এটিকে আমিই পৌঁছাবো। বলে সে তাকে বাসায় পাঠিয়ে দেয়। সোলের মাও তখন সঞ্জয়ের বাবাকে চিনতে পারে, বলে এমন একজন ফেমাস সানের বাবা, আপনার তো অনেক আনন্দ ঠিক না, আর শুনেছি সঞ্জয় নাকি একটা 10তলা বাড়ি পেলে অমুক এরিয়ায়। সোলের মায়ের ভুল ভেঙে দিয়ে বলে না সে আসলে 6তলা বাড়ি পেয়েছে। তখন সে বলে কিন্তু আমার ছেলের একটাই প্রবলেম, এখন পর্যন্ত ছেলেটা সময়ই পাচ্ছে না কারোর সঙ্গে ডেটিং করবে, এই জন্য বিয়ের আয়োজন করতে পারছে না। তখন তো সোলের মা বলে আমি একটা মেয়েকে জানি খুবই সুন্দর, খুবই স্মার্ট, খুবই ট্যালেন্ট এবং দেখতেও অনেক সুন্দর, স্টানিং। তখন সে বলে কার মেয়ে সেটি। সোলের মা বলে আমার মেয়ে। আর তখনই সঞ্জয়ের বাবা বলে আপনার মেয়েকে আমি দেখেছি স্কুলে পড়তে, আমার বাসার পাশেই থাকতো, সে অত স্টানিং না আপনি যত বলছেন, আর আমার ছেলের পিছনে যত সুন্দর সুন্দর মেয়ে ঘরে স্টান গান ধরলেও সে আপনার মেয়েকে বিয়ে করতে চাইবে না। কথা শেষ করে দুজনেই ফিরে যাবে তখন সোলের মায়ের ধাক্কা লেগে সঞ্জয়ের বাবা ওয়ালে গিয়ে ধাক্কা খায়। সিন কাট করে দেখানো হয় সঞ্জয় গাড়ি নিয়ে বসে আছে মেডিসিন সহ সোলের বাসার সামনে। সেখানে মেডিসিনের প্যাকেট নিয়ে শুরুতে প্র্যাকটিস করে সে গিয়ে কি বলবে, কিন্তু কিছুই পছন্দ হচ্ছে না। পরে বলে এত সেজেগুজে এসেছি সবাই তো ভাববে আমি তাকে ইমপ্রেস করতে এসেছি। একটু পরে সে দেখতে পায় সোল ট্রলি নিয়ে একটি বাচ্চা নিয়ে বের হয়েছে। সে তো বাচ্চা সহ সোলকে দেখে ভাবে তাহলে কি তার বাচ্চাও আছে, এবং সে পিছু করতে থাকে সোলের মন খারাপ করে। পার্কে গিয়ে সোল বলে তোমার আন্টি তোমাকে ঘুরতে নিয়ে এসেছে, দেখো কত সুন্দর জায়গা, এখন তুমি ঘুমিয়ে যাবে। সে বলে যা অনেক রিলিফ পেলাম, যেই বাচ্চাটা সে আন্টি। এরপরে সে বাচ্চাকে বিভিন্ন গান গিয়ে ঘুমাতে চাইলেও ঘুমিয়ে দিতে পারে না। তখন সে তার দিকে এগিয়ে যেতে চাইলে পায়ের নিচে ফাঁকা ক্যানের বোতল পড়লে একটি শব্দ হলে সে আড়ালে লুকিয়ে যায়, আর ভাবে আমি লুকালাম কেন, এখন যদি সে দেখে এটা তো আরও এম্বারেসিং হবে। কিন্তু এতে সোল বুঝতে পারে কেউ এসেছে সেখানে। সোল উঠে আসলে সে তখন তাড়াহুড়ো করে স্লাইডের এক প্রান্তে গিয়ে লুকায়, আর সোল সেখানে যখনই চলে যাবে দেখে ফোনের শব্দ, আর ফোনটি ধপ করে স্লাইড দিয়ে নিচে চলে আসে। আর সে বলে যে আপনার ফোন পড়েছে। সে তখন গলা স্বরটি মোটা করে বলে আপনি চলে যান, আমি ফোন নিচ্ছি। আর ওই সময় ফোনে রিং চলে আসলে সে দেখে ইমহিওক তাকে রিং করেছে, আর সে তখন কলটি রিসিভ করে সেইখানে শোনাতে থাকে ইমহিওক তাকে ডাকছে সঞ্জয় সঞ্জয় বলে চিৎকার করে করে। তারপর কলটি কেটে দিল। সোল তখন ফোন নিয়ে সঞ্জয়কে ডাকলে আর কোনো উপায় না দেখে সঞ্জয় স্লাইড দিয়ে বের হয়ে আসে, ভাবখানা এমন যে সে যেন স্লাইডিং করে প্রত্যেক দিনই এসে। সোল জিজ্ঞেস করে যে তুমি কি আমাকে দেখতে এসেছো? তখন সে বলে না আসলে। পরে বলে হ্যাঁ। এরপর সে মেডিসিন বের করে তার হাতে দিয়ে দেয়, আর সোলও তার ফোনটি তাকে ব্যাক করে দেয়। আর মেডিসিন দিয়ে সে বলে শোনো একটি ডোজও মিস করা যাবে না, ডাক্তার বলেছে নেই। তখন বাচ্চাটি কেঁদে উঠলে সে বলে ওকে বাইরে না আনলে ও ঘুমায় না। এরপরে সে দেখে বাচ্চা ঘুমায়নি এবং বাচ্চা কাঁদছে, সে বাচ্চাকে কিছুতেই সামলাতে পারছে না।
তখন সঞ্জয় গিয়ে বাচ্চাটিকে কোলে নিয়ে নেয় এবং সামলানোর চেষ্টা করতে থাকে। এই সময় বাচ্চাটি তার গায়ে বমি করে দেয়। দেখছে টয়লেট থেকে কেন বের হচ্ছে না তখনও সঞ্জয় না। সে তো সঞ্জয়কে দেখে পুরাই অবাক, সে তো পুরা খালি গায়ে ওয়াশরুম থেকে বের হচ্ছে। আর তখন সঞ্জয়কে বলে তুমি এরকম খালি গায়ে কেন বের হয়েছো? সঞ্জয় বলে আমার কি কোনো কাপড় নিয়ে ঢুকেছিলাম যে আমি সেটি পরে বের হব? সে তখন সরি বলে তার কাছে একটি কাপড় এগিয়ে দিয়ে বলে তাড়াতাড়ি এটি পরে নাও আর তাড়াতাড়ি তোমাকেই বাসা থেকে যেতে হবে। সঞ্জয় বলে কে তোমার এখানে থাকতে চাচ্ছে? তুমি আমার হাত ধরে রিকোয়েস্ট করলেও আমি এখানে থাকবো না। তখন বলে আমি তোমার হাত ধরে রিকোয়েস্টও করব না। সঞ্জয় বলে কাল রাত্রে তো হাত ধরে ছাড়তেই চাওনি, সারা রাত হাত ধরেছিলে। এতে করে খুবই অবাক হয়ে যায় সোল। সেই সময় হঠাৎ করে তার দরজায় কিছু শব্দ হলে বুঝতে পারে তার মা এবং দাদি ফেরত আসছে। সে তখন সঞ্জয়ের হাত ধরে টানতে টানতে তার বেডরুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখে দরজার কাছে সঞ্জয়ের জুতা, দৌড়িয়ে গিয়ে জুতা পিছনে লুকাতেই তার মা এসে হাজির হয়। মা এসেই জিজ্ঞেস করে তুমি ফিরেছো আর ঘুমিয়েছে কি বাচ্চাটি? তখন সে জানায় বাচ্চা ঘুমিয়ে আছে। আর সেও বলে মা আমিও ঘুমোতে গেলাম। বলে শোনো 10টা মিনিট তুমি এখানে ওয়েট করো, মা আর দাদি যখন তাদের রুমে চলে যাবে ঘুমানোর জন্য তখন তুমি যেও। বলে আমার রুমটা তুমি দেখো ঘুরে ঘুরে। এরপর সে সেই ঘড়িটি দেখে নিতে চাইলে সেখানে বাধা দিলে ঘড়িটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। সঞ্জয় বলে এটা আমি ঠিক করে দিব। তারপরে ঘর ঘুরে দেখতে দেখতে সে তখন তার ছবিটি দেখে। সেই ছবিটি দেখে বলে তোমার ছবি এটি স্কুল লাইফের, এটি তো খুবই কিউট। সে স্কুলের নামও বলে আচ্ছা সেই স্কুলে তুমি পড়তে, তুমি ছোটবেলায় আমাকে কখনো দেখোনি স্কুলে? তখন সঞ্জয়কে সে জানায় যে সে সঞ্জয়কে কখনোই দেখেনি। সোল জোরে কথা বলছে দেখে সঞ্জয় তার মুখটি চেপে ধরে এবং বলে আস্তে কথা বলে। এবং সত্যি তখন বাইরে থেকে তার মা বলে ফোনে কার সাথে কথা বলছো, ঘুমোতে যাও। এরপরে সে যখন দরজা খুলে দেখে বাইরে কেউ নাই, আস্তে আস্তে তখন সঞ্জয়কে চুপি চুপি রুম থেকে বের করে দিতে থাকে। আর তখনও সে সঞ্জয়ের হাত ধরে সঞ্জয়কে নিয়ে যেতে থাকলে সঞ্জয় বলে দেখছো এখনও তুমি হেজিটেশন ছাড়া আমার হাতটি অনায়াসে ধরে আছো। তখন সে অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি করে হাত ছেড়ে দেয় আর বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি রুম থেকে চলে যাও প্লিজ, সবাই জেগে ওঠার আগেই। সেই সময়ে সঞ্জয়ের একটা হ্যালুসিনেশনের মতো হতে থাকে, অর্থাৎ সেই কিস করার দৃশ্য মনে পড়ে, কারণ এই দরজার কাছেই সে কিস করেছিল। আর তখন সঞ্জয় নিজেই ভাবে এটা কিভাবে হতে পারে, আর মুখে হাত দিয়ে ভাবে এটা কিছুতেই সম্ভব না। দুদিন আগে যে মেয়েটার সঙ্গে পরিচয় আর তাকে কিনা সে এরকম করে কিস করছে, এটা তো সে ভাবছেও না, স্বপ্নও দেখছে না। তার বুক ব্যথা হতে থাকে। তাড়াতাড়ি সেখান থেকে সে যখন তার গাড়ির দিকে চলে আসে তার একজন ফ্যান তাকে দেখে চিনতে পারে। আর সেই সময় দেখানো হয় সেখানে কিডন্যাপারও তাকে খেয়াল করে এবং সেখানে কিডন্যাপারও তার ট্যাক্সি নিয়ে অপেক্ষা করছিল সোলের বাসার বাইরে। বাসায় ফিরে সঞ্জয় গুগলে বিষয়টি নিয়ে সার্চ দিচ্ছে যে এরকম যদি কেউ ড্রিম দেখে কিস করার তাহলে এটাকে কি বলবে বা কেনই হয়। আর সেই সময় ইনহিওক এসে তাকে চমকিয়ে দিয়ে বলে ও তুমি তো তাহলে এখন সেই গার্লকে কিস করার কথাই ভাবছো। ইনহিওক বলে গুরুত্বপূর্ণ একটা কথা শোনো, আমাদের স্কুলের ওই যে থেসাং ছেলেটাকে তোমার মনে আছে, যেই ছেলেটার একটা ব্যান্ড ছিল, ফেমাস একজন ছেলে, সে তো এখন ডিটেকটিভ অফিসার, সে তো তোমার সঙ্গে একটু দেখা করতে চাইলো। এরপরে দেখানো হয় চলে এসেছে থেসাং তার সঙ্গে দেখা করার জন্য। তারা তো বসেই নিজেদের মধ্যে কথা এমনভাবে শুরু করে যে ইমহিওক বলে তোমরা তো পূর্ব থেকে পরিচিত। এরপরে জানায় থেসাং সে কি জন্য এসেছে। থেসাং বলে আসলে তার গাড়ির ব্ল্যাক বক্স যে ক্যামেরা রয়েছে তার ভিডিও টেস্টটা দরকার, কারণ কিছুদিন আগে তার যে ফ্যান আহত হয়েছে সেই ফ্যানকে আহতকারী যে ট্যাক্সি ড্রাইভার সেই ট্যাক্সিকে তার গাড়িটি পাস করেছে এবং তার গাড়ির ওই ভিডিও থেকে তারা আশা করছে যে ওই গাড়িটিকে তারা ধরে ফেলতে পারবে। থেসাং বলে তোমার নতুন মুভির কাজ কেমন চলছে? আমার গার্ল ইমসোল তো সকাল সকাল তোমার কাছে ডিল করতে চলে এসেছিল, সেটার কাজ কি আগাচ্ছে? সে তখন বলে তোমার গার্ল ইমসোল কেন করছো? সে বলে আমি এ নামেই তাকে ডাকি। এরপরে তো তাদের মোটামুটি যুদ্ধই শুরু হলে একটি চা চলে আসে। চা এত গরম খেতে পারে না ইমহিওক, সে তো লাফিয়ে ওঠে গরমের চোটে। কিন্তু এই দুজন কম্পিটিশন করে সেই গরম চা এমনভাবে খেয়ে ফেলে যে সেটা তাদের কাছে গরমই লাগছে না। সিন কাট করে দেখানো হয় সঞ্জয় সেই গাড়ির ড্রাইভারকে দেখছে এবং গাড়িটিকে দেখছে। তার ব্ল্যাক বক্স ক্যামেরার ফুটেজ চেক করতে হঠাৎ সে যখন ড্রাইভারের মুখটি দেখে ফ্ল্যাশব্যাকে দেখতে পায় রক্তাক্ত ওই ড্রাইভারকে কেউ টেনে নিয়ে যাচ্ছে। কোম্পানির সঙ্গে মিটিং করতে এসেছে সঞ্জয়, তার ম্যানেজার, আর সেখানে প্রডিউসার এবং রাইটার অর্থাৎ ইমসোলও রয়েছে। সঞ্জয় জানায় এন্ডিং নিয়ে তার একটু অবজেকশন আছে। দুনিয়াতে এত ডিপ্রেশন, এত অশান্তি, তাই আর নতুন করে পিপলকে ডিপ্রেস করার কি দরকার? এন্ডিংটা এখানে স্যাড এন্ডিং না করলে মনে হয় হ্যাপি এন্ডিং করা ভালো ছিল। সোল জানায় হ্যাপি এন্ডিং করার কোনো সুযোগ নেই। তখন কোম্পানির চেয়ারম্যান জানায় যে মেল লিডের মতামতটা আমরা কনসিডারেশনে আনতে পারি। তখন সঞ্জয়কে বলে তোমার কি মতামত? সঞ্জয় জানায় যে এমনও তো করা যায় যে শেষের দিকে এসে হিরো আবার হিরোইনকে কোইন্সিডেন্টলি মিট করলো এবং আবারও তারই প্রেমে পড়লো।
কিন্তু তখন সোল কথা বলতে থাকে যে এরকমটি হওয়া সম্ভব নয়, কারণ মেয়েটি সারা জীবন ধরে যা কিছু করেছে শুধুমাত্র তার ভালোবাসার মানুষকে বাঁচিয়ে রাখতেই করেছে। সুতরাং তাদের মিল দেখালে যদি ছেলেটি মারা যায় তাহলে তো সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। তখন সঞ্জয় বলে, কিন্তু যদি ভালোবাসাই না থাকে বেঁচে থেকে কি হবে? তাই যদি ভালোবাসাকে নিয়ে ছেলেটি মারাও যায় সেই এন্ডিং করলেও তো সেটা খারাপ হয় না। কিন্তু সোল বলে, তাহলে যে এত পরিশ্রম এত কষ্ট সব বৃথা হয়ে যাবে। সঞ্জয় বলে, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন, প্রডিউসার যেটা বলবে সেটাই চূড়ান্ত হবে। মিটিং শেষে বাইরে বের হলে সঞ্জয় দৌড়িয়ে চলে আসে সোলের কাছে। আর সোল তখন আবার অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আবার আমার পিছু করছো কেন? আমাকে ফলো করা বন্ধ করো। সঞ্জয় বলে, আচ্ছা কববয় কি তোমার বয়ফ্রেন্ড? তখন সে বলে, কেন এই কথা তুমি জানতে চাচ্ছ? সে বলে, না আসলে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড, কেন জানি না আমি সব সময় তোমার কথাই ভাবছি এবং তোমার কথাই আমার মনে পড়ছে, সেই জন্য আমি ইন্টারেস্টেড। সে বলে, কিন্তু আমি ইন্টারেস্টেড নই। এবং সে আরও জানায় যে আসলে আমি একজনকে ভালোবাসি এবং এতটাই বেশি ভালোবাসি যে আমি তোমাকে রিজেক্ট করতে বাধ্য হচ্ছি এবং তুমি আমাকে আর কখনো ফলো করো না। তখন সঞ্জয় বলে, আসলে তুমি আমাকে এতবার রিজেক্ট করেছো, কিন্তু তারপরেও কেন না জানি, ঠিক আছে এরপর থেকে আমি আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবো না, তবে আমরা দুজন তো একসাথে কাজ করব এবং দেখাও হবে আমাদের কাজের ক্ষেত্রে। তখন তাকে সোল বলে যে এটা কতটাই অদ্ভুত যে আমি যাকে রিজেক্ট করছি তার সঙ্গেই আমাকে আবার কাজে যেতে হচ্ছে এবং দেখা হচ্ছে, এবং এটা খুবই এম্বারেসিং একটা হবে। এই বলে সে তাকে বলে যে আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, সেই জন্য আমাকেও তুমি ভুলে যেও এবং পারলে ক্ষমা করে দিও, বলে সেও তাকে সরি বলে। সোল সঞ্জয়কে ভালো থাকতে বলে এবং সুস্থ থাকতে বলে বলে সেখান থেকে চলে যায়। আর সঞ্জয় তার যাওয়ার দিকে চেয়ে থাকে। সিন কাট করে থেসাং আর সোলকে দেখানো হয় থেসাং সোলকে বাসায় গাড়িতে পৌঁছায় দিচ্ছে এবং এখানে থেসাং জানায় যে ইদানিংকালে তার মনে হচ্ছে যে সে তার আসলে রিয়াল বয়ফ্রেন্ড হতে চায়। সে সত্যিই তাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু শুধুমাত্র তাদের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হবে বলেই সে কখনোই তার মনের সেই কথাটি তাকে জাহির করে বলে না। কিন্তু সে বুঝতে পারছে না এটা কেন হচ্ছে এবং খুব ডিপলি হচ্ছে। সোল অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, বলে তুমি আমার ভালো ফ্রেন্ড, এর বেশি কিছুই আমি ভাবতে চাই না। সোলকে দেখানো হয় সে টেনশন নিয়ে বাসায় ফিরতেই তার দাদি তাকে গ্রিটিংস করে এবং সে আনন্দে গিয়ে দাদিকে জড়িয়ে ধরলে দাদি বলে যে আমি বুঝতে পেরেছি তুমি যাকে মিস করেছো তার সঙ্গে দেখা হয়েছে, ঠিক না? সে তো অবাক হয়ে যায় যে তার দাদি কিভাবে এত কিছু মনে করে। তখন তার দাদি জানায় মানুষের আত্মা সব কিছু মনে রাখতে পারে। এ কথা শুনে সোলের মনে পড়ে থেসাং এবং সঞ্জয়ের কথা, যে তারা কিভাবে আত্মা দিয়ে পূর্বের ঘটনা অনুভব করছে আর তাকে জানাচ্ছে। সে তখন আসলেই ভাবুক হয়ে পড়ে এবং দাদিকে বলে, দাদি তাহলে কি মানুষ সব কিছু ভুলে যায় না? তার দাদি বলে, মানুষের ব্রেন ভুলে যেতে পারে কিন্তু আত্মা ভুলে যায় না। আত্মা এটি দিনে দিতে মনে করতে থাকে, উপলব্ধি করতে থাকে, আর পছন্দের মানুষ বা মনের মানুষকে তো আত্মা কখনোই ভুলতেই পারে না। এই বলে সে দাদিকে জড়িয়ে ধরে থেসাংকে এবং তার সহকর্মীকে দেখানো হয়। তার সহকর্মী থেসাংকে জানায় যে এই সেই অপরাধী যাকে আপনার বাবাও ধরেছিল এবং কোইন্সিডেন্টলি তাকে আপনিও চেস করার চেষ্টা করছেন, এবং সম্পূর্ণ ইনফরমেশান তাকে বের করে দেয়। তো তারা তখন চলে যায় যে ঠিক আছে, তার যেহেতু ট্যাক্সি ড্রাইভিংয়ের সব কিছু আমরা পেয়ে গেছি, এখন ধরা ইজি হবে। সিন কাট করে সঞ্জয়কে ফিল্ম কোম্পানিতে দেখানো হয়। ফিল্ম কোম্পানির ডিরেক্টরকে যখন সে জিজ্ঞেস করে যে সোল কোথায়, তারা জানায় যে আসলে সোলকে রিপ্লেস করে নতুন এই ছেলেটি জয়েন করেছে, আর সোল শুধুমাত্র রিপ্লেসমেন্টের জন্যই কয়েকদিন এসে কাজ করেছে। সে তখন অবাক হয়ে যায় যে সোল আর তাহলে আসছে না। বাইরে দাঁড়িয়ে সে অপেক্ষা করতে থাকে আর সোলের কথাই ভাবতে থাকে, আর পকেটে হাত দিয়ে হঠাৎ করে সেই ঘড়িটি সে পেয়ে যায়। এরপর সে ঘড়িটি বের করে ফেলে এবং ভাবে যে এই ঘড়িটিকে কিভাবে সে সোলের কাছে পৌঁছাবে, কারণ এটা তো সে সোলের কাছে দিতে চেয়েছিল। এই সময় তার ড্রাইভার চলে আসলে সে জানায় যে গাড়িটি পার্ক করতে হবে এবং সঞ্জয় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফিল্মের স্ক্রিপ্টগুলো ভাবতে থাকে আর চিন্তা করতে থাকে এগুলো যেন এতই রিয়াল মনে হচ্ছে সেই ওইটা এর আগেই পারফর্ম করেছে। আর সেখান থেকে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। এরপরে দেখানো হয় থেসাং ছবি নিয়ে হাজির হয়েছে ট্যাক্সি কোম্পানিতে। কোম্পানির ওনার জানায় যে হ্যাঁ, এই লোক তার আন্ডারেই ট্যাক্সি চালায় এবং সে অলরেডি ট্যাক্সি চালাচ্ছে বাইরে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো থেসাং আর সহকারী সিদ্ধান্ত নেয় তারা সেখানেই অপেক্ষা করবে এবং যখন ট্যাক্সি নিয়ে ড্রাইভার আসবে তাকে ধরবে। এরপরে সোলকে দেখানো হয় সে একটা রেস্টুরেন্টে বসে সেখানে ড্রিঙ্কস করছিল। সেই সময় তার মোবাইলে মেসেজ আসলে সে মেসেজ খুলে দেখে তার ডিরেক্টর মেসেজ দিয়ে জানিয়েছে যে সঞ্জয় অলরেডি তোমার ফিল্মের একটি গান সে পারফর্ম করেছে এবং গেয়েছে, তোমাকে পাঠাচ্ছি, কেমন হয়েছে শোনো। সে তখন মনে করে সঞ্জয়ের কথা যে এই গানটি সঞ্জয় গেয়েছিল লাস্ট কনসার্টে, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে, আর তার চোখে পানি চলে আসে।
এরপর সে সঞ্জয়ের গাওয়া গানটি প্লে করে আর শুনতে থাকে, সাথে সাথে সেও গাইতে থাকে। সেই একই রকম করে সেই সোনাকি গানটি সঞ্জয় গেয়েছে, সেই একই আবেগ দিয়ে। থেসাংকে দেখানো হয় চা খাচ্ছে আর সেই ট্যাক্সির জন্য তারা দুজন অপেক্ষা করছে। সেই সময় তারা দেখতে পায় যে সেই ট্যাক্সিটি চলে এসেছে। তখন থেসাং ট্যাক্সির কাছে গিয়ে বলে, ট্যাক্সি থেকে তাকে বের হয়ে আসতে বলে যে আপনার সঙ্গে কথা আছে, একটু বের হয়ে আসুন। ট্যাক্সি ড্রাইভার অতিরিক্তই চালাক ছিল, সে তাদের পিস্তল দেখে নাই পকেটে। সে তখন বাইরে বের না হয়ে অতি দ্রুত খুব জোরে গাড়িটি স্টার্ট দিয়ে সেখান থেকে পালিয়ে চলে যেতে থাকলে তাকে পিছু পিছু চেস করে থেসাং ও তার সহকর্মী। এদিকে এই চেষ্টা বড়ই অদ্ভুত ছিল। আর তখনই দেখানো হয় সঞ্জয়ের ড্রাইভার বলছে যে আমি গাড়িটি ওইখানে পার্ক করে রেখেছি, নিয়ে আসি। আর সঞ্জয় সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর সেই ঘড়িটি খুলে দেখছে। তারপর সে ঘড়িটির টাইমটি ঠিক করে দেয়, 1:20 বাকি রয়েছে। আপনারা নিশ্চয়ই সময়টা খেয়াল করেছেন। এরপরে সে ঘড়িটি দেখতে থাকে আর ঘড়ি দেখতে দেখতেই তার মাথার মধ্যে যে কি মনে পড়ে যায়, হঠাৎ মাথায় হাত দিয়ে পড়ে। আর এদিকে সোলকে দেখানো হয় সে তখন সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখে স্নোফল হচ্ছে। আর এদিকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জয় এবং সেখানেও স্নোফল হচ্ছে। রাস্তার ওই পাশে সে তাকিয়ে দেখে একটি মেয়ে স্কুল ড্রেস পরা, সে একটি ইয়েলো আমব্রেলা ওপেন করছে। আর সাথে সাথে তার মনে পড়ে যে ইয়েলো একটি আমব্রেলা নিয়ে সোল তার মাথার উপরে ধরেছিল বৃষ্টির সময় এবং সোলের অ্যাক্সিডেন্ট, সে দৌড়ে সোল বলে বাঁচাতে গিয়েছিল। তখন সে রাস্তার ওই পাশে তাকিয়ে দেখে মেয়েটিকে এবার সে সোলকেই দেখতে পাচ্ছে। সে সোলকে বাঁচানোর জন্য এবার দৌড়াচ্ছে, কারণ সে মনে করছে সোল যদি রাস্তা পার হয় তাহলে তার অ্যাক্সিডেন্ট হবে, কারণ কিছুক্ষণ আগে সে সোলের অ্যাক্সিডেন্টটা ভিউ করেছে। এরপর দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে এসে তার মাথা এমন চক্কর দিতে থাকে, সে থেমে যায় সেখানে। আর চারপাশ থেকে অনেক গাড়ি আসতে থাকে এবং সেই সাইকো কিলারের গাড়িটি ওই পথে চলে আসে এবং সাইকো কিলারের গাড়ি দূর থেকে হর্ন দিলেও যখন সঞ্জয় সরতে পারে না তখন তাকে অ্যাক্সিডেন্ট করতে চায়। আর সেই মুহূর্তে সেই গাড়ির সামনে এসে দাঁড়ায় থেসাংয়ের কারটি, ওই কারকে অ্যাক্সিডেন্ট করে সাইডে সরিয়ে দেয়। সেই সময় একেবারে মাটিতে রাস্তায় পড়ে যায় সঞ্জয়। এদিকে সাইকো কিলার গাড়ির মধ্যে আহত হয়ে যায় আর থেসাংও প্রচণ্ড আহত হয়। এদিকে শুয়ে রয়েছে রাস্তার মাঝখানে পড়ে রয়েছে সঞ্জয়। সঞ্জয় আকাশের দিকে তাকিয়ে আছে আর সঞ্জয়ের চোখের সামনে তার কাটিয়ে আসা লাস্ট সেই 15 বছরের সব স্মৃতি মনে পড়তে থাকে সোলের সঙ্গে। সেই সোলের দৌড়ে আসা, মাথায় ছাতা ধরা সোলের অ্যাক্সিডেন্ট, সোলকে বাঁচানো এবং সোলের কান্নাকাটি, চিল্লানো কেন সে বাঁচালো এবং সোল তাকে বারবার যে তার কাছে যেতে নিষেধ করতো কিন্তু তারপরও সে সোলের কাছাকাছি হয়েছিল। এই ঘটনাগুলো সেই রাস্তায় শুয়ে শুয়ে তার মনে পড়তে থাকে। আর সে ফ্ল্যাশব্যাকে আবার দেখে সোলের সেই কাহিনী, সে যেন মিক্স করে ফেলে কাহিনী নাকি সত্যি। আর তারপর এখনকার সোলের সঙ্গে দেখা হওয়া, সে আর ভাবতে পারে না, তার চোখ বন্ধ হয়ে যায় রাস্তায় শুয়ে শুয়ে। তার ম্যানেজার তখন তার কাছে দৌড়ায় চলে আসে আর পাশে সেই দুটি কারই অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়ে রয়েছে। আর এখানেই পর্ব 15 শেষ করা হয়। 16 পর্বের শুরুতে সঞ্জয়ের কাছে তার ম্যানেজার দৌড়িয়ে চলে আসলে সেখানে দেখা যায় যে থেসান গাড়ি থেকে বের হয় আর সেই সাইকো কিলারটিও বের হয় এবং সাইকো কিলারটি সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার পিছু পিছু কিম থেসান দৌড়াতে থাকে। সাইকো কিলারটি এবং থেসাং যখন রাস্তা পার হয় তখন একটি ট্রাক এসে সাইকো কিলারকে এমন জোরে ধাক্কা দিয়ে সেই ব্রিজের নিচ থেকে আবারও পানিতে ফেলে দেয় এবং সাইকো কিলারটি পানিতে ডুবে যেতে থাকে। কিম থেসাং ব্রিজের উপর থেকে দেখতে থাকে আর সেই সময় আমরা দেখি যে ডুবে যাচ্ছে সঞ্জয়ও পানির নিচে। আর হঠাৎ করে চোখ খুলে আসলে সঞ্জয়ের এটা মনে পড়ছিল এবং হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সঞ্জয় সব কিছু মনে পড়তে থাকে। সেই সলের সাথে কাটানো মুহূর্তগুলা তার সেখানে চোখে ভেসে ওঠে। সে বুঝতে পারে না এগুলো তার সাথে কি হচ্ছে। নিজের অজান্তেই তার চোখ দিয়ে পানি বের হতে থাকে। সোলকে এদিকে দেখানো হয় ট্যাক্সিতে করে তার বাসায় ফিরছিল এবং ট্যাক্সিতে সেখানে রেডিওতে নিউজ পড়া হচ্ছিল যে আরও কিছুক্ষণ স্নোফল হবে এবং সেখানে সবাইকে সাবধানে রাস্তায় চলাচল করতে বলা হচ্ছে। সেই সময় রেডিওতে আরও বলা হয় যে কিডন্যাপারের নাম নিয়ে যে রিজার্ভার কেসের যে কিডন্যাপার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন সে সাথে সাথে ফোন করলে দেখে যে সঞ্জয়ের কী অবস্থা হলো, সেও এখানে মারা গেল কিনা। তারপর সে দেখে সঞ্জয়কে নিয়ে যে নিউজগুলো সেগুলো সবই যে সঞ্জয় হসপিটালে ভর্তি এবং সে আহত হয়েছে, কিন্তু আর ডিটেলে তেমন কিছুই নেই। একদিকে সঞ্জয়কে দেখানো হয় সে হাসপাতাল থেকে বের হয়ে একেবারে দৌড়াচ্ছে, সে সোলের কাছে যেতে যাচ্ছে। আর সোলও তখন ট্যাক্সি যেহেতু স্টাক হয়েছিল ট্যাক্সি থেকে বের হয়ে সেও দৌড়াতে থাকে সেই হসপিটালের দিকে। এরপর দৌড়াতে দৌড়াতে দুজনের দেখা হয়।
দুজন দূর থেকেই কথা বলতে থাকে। সে এই হসপিটালের দিকে কেন যাচ্ছে সেটি সোলকে জিজ্ঞেস করলে সোল জানায় যে তার এখানে একজন নেইবার আছে, তার সঙ্গে দেখা করতে আসছিল। সে মোটেও টেনশন করেনি, এখনও সে লুকানোর চেষ্টা করে, কিন্তু সঞ্জয় সব কিছুই বুঝতে পারে। সঞ্জয় বলে, তুমি কাঁদছো কেন? সে বলে, না আমি কাঁদছি না, এমনি চোখে পানি এসেছিল। তখন সঞ্জয় বলে, তুমি কি এখনও সেই ছেলেটিকে মনে করে কাঁদো যে তোমার সম্পর্কে সব কিছুই ভুলে গেছে? সঞ্জয় বলে, তোমাকে তো বলেছিলাম যে স্যাড এন্ডিং রেখো না, দেখছো না কিভাবে এন্ডিং চেঞ্জ হয়ে গেল, এখন তো অটোমেটিক্যালি এটি একটি হ্যাপি এন্ডিং। আর সে তখন আস্তে আস্তে করে হেঁটে এসে সোলকে একেবারে জড়িয়ে ধরে। সোল তো প্রথমত চমকিয়ে ওঠে, এটা কি হচ্ছে, কেন সঞ্জয় তাকে জড়িয়ে ধরলো। আর সঞ্জয় বলে যে সোল, আমার সব কিছু মনে পড়ে গেছে, আমি সব বুঝতে পেরেছি। সোল তখন অবাক হয়ে যায়, বলে কিভাবে, কেন, এটা তো হতে পারে না। সঞ্জয় জানায়, তুমি কিভাবে পারলে আমার মেমোরি থেকে সব কিছু ইরেজ করতে, আমাকে সব কিছু ভুলিয়ে দিতে। আর তখন সোল কাঁদতে থাকে সঞ্জয় সঞ্জয় বলে, আর সঞ্জয়ও তখন তাকে জড়িয়ে ধরে। সঞ্জয় তাকে সান্ত্বনা দিতে থাকে, কাঁদতে নিষেধ করে, আর বলে, আমি তোমার কাছে সরি বলছি, কারণ আমার দেরি হয়ে গেছে এবং আর এটি আমি কখনোই করব না, তোমাকে ভুলে যাব না। তারপর সঞ্জয় তাকে আস্তে করে কিস করে। আর আমাদের দৃশ্যটি এখানে কাট করা হয়। পরের দৃশ্যে দেখানো হয় সঞ্জয় আর সোল সঞ্জয়ের বাসায় বসে আছে, সঞ্জয় তাকে জড়িয়ে ধরে আছে। সঞ্জয় বলে, আমি আর একটা মোমেন্টও নষ্ট করতে চাই না, এভাবেই তোমাকে জড়িয়ে ধরে আমার সময়টি কাটাতে চাই। আর তুমি আমার কখনোই কোনো মেমোরি ইরেজ করতে পারবে না, সবসময় আমি এভাবেই এটিকে মনে রাখতে চাই। সঞ্জয় জানায়, জানো আমি কখনোই তোমাকে মনে হয় ভুলতে পারিনি, আমার ব্রেন তোমাকে ভুলে গেলেও আমার মন, আমার আত্মা তোমাকে কখনোই ভোলেনি। সোল তখন বলে, এই সেম কথাটা আমার গ্র্যান্ডমাও সবসময় বলে। এরপরে সঞ্জয় জানায় যে বেশ কিছুদিন আগের একটি ঘটনা সে মনে করে, তার ফ্ল্যাশব্যাক হয়। আমাদের দেখানো হয় সঞ্জয় দাঁড়িয়ে আছে একটি দোকানের বাইরে থেকে, সে একটি নেকলেস দেখছে আর তার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তার ম্যানেজার এসে বলে, তুমি কি কাঁদছো? তখন সঞ্জয় বলে, আসলেই নাকি, আমি কি কাঁদছি? দেখানো হয় সেই লেখা নেকলেসটি দেখে সঞ্জয় কাঁদছে। এ কথা শুনে খুবই অবাক হয়ে যায় সোল, বলে, তুমি কেঁদেছিলে? তারপর সে নেকলেসটি বের করে এবং আবারও তার গলায় নেকলেসটি পরিয়ে দেয়। সোল বলে, গত 15 বছরে নিশ্চয়ই তুমি অনেক মেয়েকে এরকম করে নেকলেস পরিয়ে দিয়েছো, তাই তো তুমি এবার একবারেই আমাকে নেকলেস পরাতে পারলে, একটুও ভুল হলো না। সঞ্জয় কথাটি শুনে বলে, তোমার মনে রাখা উচিত আমি হলাম রোমান্টিক একজন হিরো, সুতরাং রোমান্স করাই কিন্তু আমার এখানে পেশা ছিল। আর সে তখন বলে, হ্যাঁ এই জন্য তুমি অনেক মেয়ের সঙ্গে রোমান্সও করেছো, একবারে আমাকে ভুলে গেছো। সঞ্জয় তখন কোনো কথা না বলে বলে যে কিভাবে জেলাস হতে হয় সেটা তুমি ঠিক মতোই জানো। তখন সোল বলে, আমি জেলাস হইনি, আর তোমাকে নিয়ে কত মেয়েরই তো ডেটিংয়ের রিউমার ছিল, সেগুলো নিশ্চয়ই আমি ভুলে যাব না। তখন সে তাকে জড়িয়ে ধরে আর বলে, এই সারাটা সময় আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, আর কাউকে না। উত্তরে সোলও জানায় যে সেও তাকে ভালোবাসে। সিন কাট করে আমাদের দেখানো হয় তেসাং বসে আছে এবং তার বাবা পুলিশ স্টেশনে এসে তাকে ড্রিঙ্কস দেয় আর বলে, সারা রেডিওতে টিভিতে শুধু একটি নিউজ, খুব ভালো হয়েছে যে লোকটি মারা গেছে। তখন তেসাং জানায়, তার গাড়ি ভর্তি শুধুমাত্র আমরা ওয়েপন আর ওয়েপনে পেয়েছি, মার্ডার করাই ছিল তার একমাত্র গোল। তার বাবা জানায়, আমি জানি, তাকে যখন আমি 2009 সালে কেস করলাম তখন সে কিছুদিনের জন্য জেল খেটে তারপরে ছাড়া পেল। এ ধরনের বাস্টার্ড লোকের বেঁচে থাকা আসলে উচিত নয়, যার এবার উপযুক্ত শাস্তি হলো। আমাদেরকে 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, সেখানে আমরা দেখি সোল বসে বসে একটি কাজ করছে স্ক্রিপ্ট রাইটিংয়ের। আর তখন সঞ্জয় তাকে মনে করে মেসেজ দিতে থাকে যে সে আজকে তার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু সোল জানায় এই স্ক্রিপ্টটি আজকের মধ্যে কমপ্লিট করে তাকে জমা দিতে হবে, এটি এতই গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ পর দেখে রেস্টুরেন্টের সবাই চিল্লাপাল্লা করছে, কারণ সেখানে হিরো সঞ্জয় উপস্থিত। এটি দেখে তো খুবই অবাক হয়ে যায় সোল যে সঞ্জয় তাকে দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে, এবং তার সামনে টেবিলে গিয়ে সে বসে এবং খাবার অর্ডার করে। কিছুক্ষণ পরে যখন সোলের টেবিলে খাবার আসে, সোল জানতে পারে যে সবার জন্য আজকে খাবার অর্ডার করেছে হিরো সঞ্জয়। আর সঞ্জয় তো সেখানে বসে বসে এনজয় করছে আর তাকে SMS দিচ্ছে যে তুমি কাজ করো এবং খাও, কোনো সমস্যা নাই। কিন্তু এভাবে সোল কিছুতেই কাজ করতে পারছিল না এই ক্যাওয়াস অবস্থায়। সে তখন সেখান থেকে ব্যাগপত্র নিয়ে উঠে চলে গেলে সঞ্জয় উঠে যেতে থাকলে সব ফ্যানরা তাকে ঘিরে ধরে। আর সোলকে দেখানো হয় সে লাইব্রেরিতে বসে কাজ করছে, সেখানে সঞ্জয় মাস্ক এবং টুপি পরে চলে এসেছে। এবারও সোল দেখে তাকে খুব অবাক হয়ে যায় আর সে তাকে চুপ থাকতে বলে। সোল তখন কাজ করতে থাকলে সে সোলকে বিভিন্নভাবে থুতনিতে হাত দিয়ে, গালে হাত দিয়ে, চুল নেড়ে তাকে ডিস্টার্ব করতে থাকে আর এই কথা বলতে থাকে। সেই সময় সে বলে, আমি এখন একটা বই পড়বো আর তোমার কাজ করা দেখতে থাকবো। সে একটা বই নিয়ে পড়ার থেকে কথা বলতে থাকলে লাইব্রেরিয়ান জানায়, এই যে মিস্টার রিওসন যে আপনি বাইরে যেতে পারেন। তখন তো তারা দুজনাই অবাক হয়ে যায় কিভাবে সে চিনল। তারপরে
সোল বলে যে এটা আমার ওপ্পা হয় এবং আমার ওপ্পা দেখতেও একেবারেই হিরো রুই সঞ্জের মতো। তারপর তারা দুজন মিথ্যে কথা বলে সেইখান থেকে বের হয়ে আসে এবং লাইব্রেরির বাইরে বের হয়ে সে খুবই অরিড হয়ে যায়, বলে আজকের মধ্যে এটি আমাকে যেভাবেই হোক জমা দিতে হবে, পিসফুলি কাজ করতে হবে। তখন সঞ্জয় বলে যে এখানে কি কোনো জায়গা পাবে পিসফুল জায়গা, তাহলে আমি তোমাকে একটা পিসফুল জায়গায় নিয়ে যাচ্ছি, চলো। এরপর সঞ্জয়কে দেখানো হয় সে তার ফ্ল্যাটে নিয়ে চলে এসেছে সোলকে। সোল তো তার ফ্ল্যাটে ঢুকেই অবাক হয়ে যায়। সিন কাট করে সোলের বাসায় দেখানো হয়, সেখানে সোলের পুরো ফ্যামিলি নাটক দেখতে বসলে ঘুম চলে আসে বলে আজকে টিভিতে তার একটি নাটক দেখানো হবে যেখানে ঘুম পুরাই অসুস্থ অবস্থায় পড়ে থাকবে আর তার ওয়াইফ পরকিয়া করবে, এই হচ্ছে থিম। আর এর মধ্যে দিয়ে নাটক শেষ হয়ে গেলে সবাই আফসোস করে ঘুমকে একটু উঠানো হলো না বা তার মুখ দেখানো হলো না। ঘুম বলে ইন ফিউচারে তার বড় বড় রোল থাকবে এবং ফ্যামিলি তখন তাকে সাপোর্ট করে। এরপরে আবারও ইমসুলকে দেখানো হয় সে খুবই মনোযোগ দিয়ে কাজ করছে সঞ্জয়ের বাসায়, আর সঞ্জয় পাশে সোফায় বসে বসে সেখানে পড়াশোনা করছে। ইমসুল ভাবে যে এত কুইকলি সে কাজ করছে, সঞ্জয় তাকে একবারও জ্বালায়নি, অথচ সে ভাবছিল বাসায় এসে সঞ্জয় তাকে অবশ্যই জ্বালাবে, ঠিকমতো কাজ করতে দেবে না। সঞ্জয় সোফা থেকে উঠলে সে ল্যাপটপ বন্ধ করে ভাবে এখন একটু খুনসুটি চলবে, কিন্তু সঞ্জয় তো একেবারে সিরিয়াসলি গিয়ে তার জন্য খাবার তৈরি করে এনে বলে খাও আর কাজ করো, নাহলে তোমার শরীর খারাপ করবে। এরপরে রাত 11টার মধ্যে তার কাজ শেষ হয়ে এসে তো চিল্লাইতে থাকে তার কাজ শেষ। সঞ্জয় যেন শুনে তার কাছে চলে আসে, কিন্তু সে যখন দেখে সঞ্জয় তার কাছে আসে না, উঠে সে সঞ্জয়কে খুঁজতে গেলে দেখে সঞ্জয় তার রুমে বসে হেডফোন লাগিয়ে কি যেন শুনছে। সে তখন জানায় তার কাজ পুরোপুরি শেষ। সঞ্জয় তখন বলে দেখেছো আমি বলেছি না কোয়াইট প্লেসে তুমি দ্রুত কাজ শেষ করতে পারবে। সঞ্জয় তখন তার মুখের দিকে এগিয়ে গেলে সেভাবে সে তাকে কিস করবে, সে তো কিসের প্রিপারেশান নিলে সঞ্জয় তার মুখ থেকে খাবার সরিয়ে দিয়ে বলে এভাবে খাবার খাও, ঠোঁটে খাবার লেগেছিল। আর সে তো পুরাই ইম্বারেস হয়ে যায়। সঞ্জয় বলে রাত হয়েছে, ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে আমি বাসায় পৌঁছে দিয়ে আসবো। আর সে প্রথমত মুখে হাত দিয়ে অবাক এবং তারপরে ব্যাগ গোছাতে গোছাতে ভাবে 11টা আবার রাত হলো। সঞ্জয় সে লাইট বন্ধ করতে করতে বলে তার হাত ধরে চলো এখন যাই, অনেক রাত হয়ে গেছে। আর সে তো যেতে যেতে ভাবে রাত মাত্র 11টা, অনেক রাত হয়েছে। ইচ্ছা করে সে তার বইটই ফেলে দিয়ে সেটি গোছাতে থাকলে সঞ্জয় সে তখন তাকে হেল্প করতে থাকে। হঠাৎ করে সঞ্জয়ের মোবাইল রিং হলে সে তখন উঠে চলে যায় আর বলে তাড়াতাড়ি গুছিয়ে নাও, ঠিক আছে। আর সে তখন রাগ করতে থাকে, গোছাতে থাকে, বলে সব কাজ এত দ্রুত শেষ করলাম, ভাবলাম সে আমাকে থাকতে বলবে আর এখন কিনা তাড়িয়ে দিচ্ছে। একটু পরে হাসতে হাসতে বলে আমি জানতাম আমাকে থাকতে বলবে, এবং পিছন দিকে না তাকিয়ে সে বলে ঠিক আছে তুমি যখন চাচ্ছ আমি আজকে সারা রাত তোমার সাথে থাকবো, কোনো সমস্যা নেই। বলে সে পাশ ফিরে তাকিয়ে দেখে সঞ্জয় মোবাইলে কথা বলছে। তাকে বলছিল আসলে যে ঠিক আছে রাত্রে থাকো, আর তখন মোবাইলে তারা বলছে কি করব আজকে আসবো না রাত্রে থাকবো। সে তখন মোবাইলে আর জবাব না দিয়ে ফোনের কল কেটে দেয়। সোল তো এবার পুরাই এম্বারেস, সে তখন বলতে থাকে না আসলে আমি ভাবছিলাম যে আমরা যদি দুজন মিলে একসাথে থাকি, গল্প করি, সারা রাত মুভি দেখি, তাহলে কেমন হতো। তখন সঞ্জয় তার কাছে এসে বলে তুমি যেটা চাচ্ছ আমি সেটাই করব, কোনো সমস্যা নেই, যেভাবে চাচ্ছ আজকের রাতটা আমরা সেভাবেই কাটাই, ঠিক আছে। সোল বলে আমি ভাবছিলাম তুমি ফোনে কথা বলছো না, আমাকেই থাকতে বলছো। বলে সে তখন চলে যেতে চাইলে সঞ্জয় হাত দিয়ে তাকে আটকিয়ে বলে কোনো প্রবলেম নেই, থেকে যাও তুমি এখানে, আর তুমি যা চাচ্ছ আমরা তাই করব, হ্যাং আউট করবো, গল্প করব, তারপর আমরা খাবো, মুভি দেখব। তবে তার আগে বলে সেই সঞ্জয় একেবারে সোলকে কিস করে দেয় আর সোলও তখন তাকে কিস করতে থাকে। এরপর আমাদেরকে সিন কাট করে একবারে পরদিন সকালে দেখানো হয় ঘুমিয়ে আছে সঞ্জয় আর সোল, এবং সঞ্জয়েরই প্রথম চোখ খোলে ঘুম থেকে। সে ঘুম থেকে উঠেই প্রথমত তার নাক মুখ ধরে তাকে কিছুক্ষণ জ্বালায়, কিন্তু সে যখন ঘুম থেকে উঠে না তখন আবারও সে ঘুমের ভান করলে এবার জেগে যায় সোল। সোল উঠে তার বুকে লাভ আঁকাতে থাকে আর বলতে থাকে আই লাভ ইউ। তখন সঞ্জয় তাকে আই লাভ ইউ বলে। সোল বলে তুমি এতক্ষণ ধরে জেগেছিলে আর ঘুমিয়ে থাকার অভিনয় করলে, এটা কীরকম হলো। সঞ্জয় বলে আমার শুধুমাত্র মনে হয় আবার আমি কখন তোমাকে ভুলে যাই। তখন সোল বলে এটা আর কোনোদিনই হবে না, আর আমি টাইম ট্রাভেলও করতে পারবো না, কারণ আমার তো ঘড়ি হারিয়ে ফেলেছি। সে তখন জড়িয়ে ধরে সোলকে, আর দেখানো হয় সোলের দাদি সেই জায়গায় গিয়েছে, সেই লেকে গিয়ে ঘড়িটি বের করে ঘড়িটি একবারে লেকের মাঝখানে ফেলে দেয়। অর্থাৎ এই সেই লেক যেখানে প্রথম ঘড়িটাতে টিপ দিয়ে সোল চলে গিয়েছিল টাইম ট্রাভেলে। তারপর তার ছেলের বউ তাকে ডাকলে সে তখন সেখান থেকে চলে যায়। সোল সঞ্জয়কে দেখানো হয় তারা দুজন মিলে ব্রাশ করছে, এবং একই সঙ্গে ব্রাশ শেষ করে সোল বলে আমি এখন ফ্রেশ হবো ওয়াশরুমে, তুমি এখন একটু যাও প্লিজ। কিন্তু সঞ্জয় বলে কেন, এটাও একসঙ্গে করি। তখন সে হাসতে হাসতে তাকে রুম থেকে বের করে দেয়। এরপরে সোল
অফিসে যাওয়ার জন্য রেডি হলে সঞ্জয় তার জন্য নাস্তা বানায়, তাকে পুরোপুরি রেডি করে দিয়ে যখন সে বিদায় দেবে তখন তার মাথায় তখনও লাগানো ছিল একটি রোল। সে তখন সেই মাথা থেকে খুলে নিয়ে তাকে বিদায় দেয় এবং সঞ্জয় বলে কিছু একটা ভুল হচ্ছে না তো? সোল তখন তাকে বলে ও হ্যাঁ তাই তো, বলে সোল তাকে একটা কিস করে দেয় আর যাওয়ার সময় বলে আমার মনে হচ্ছে আমরা নিউলি ওয়েড কাপল, বলে সে বাইজা নিয়ে চলে গেলে তখন সঞ্জয় একা একা ভেবে মুখে হাত দেয় নিউলি ওয়েড কাপল। সঞ্জয়ের বাবাকে সিন কাট করে দেখানো হয় সোল আর সঞ্জয়ের একটি ছবি ভাইরাল হওয়া মোবাইলে দেখছে আর ভাবছে তার ছেলে খুব হ্যান্ডসাম এবং স্টানিং একটা বিউটিফুল মেয়ের সঙ্গেই তাহলে অবশেষে ডেট করছে। আর এটা তো একটা লাইব্রেরিতে, এই মেয়েটাকে দেখতেই পাচ্ছে না, ফেসটি ব্লার করা হয়েছে, দেখতে পেলে ভালো হতো। সোলের মাকে দেখানো হয়, সেও সঞ্জয় নিউজ পড়ছে আর ভাবছে কেমন মেয়েকে পটালো সঞ্জয়, তার বাবা তো বলছে খুব স্টানিং হবে কিন্তু মুখ তো দেখাই যাচ্ছে না। সিন কাট করে ম্যানেজার আর ইনহিওকে দেখানো হয় তারা 10টা আঙ্গুলে অনেকগুলো আংটি পরে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আর সঞ্জয় সেখানে আংটি নির্বাচন করছে সোলের জন্য। সে সোলের ছবি দেখালে তারা বলে মেয়েটিকে কেমন চেনা চেনা লাগছে, হাত দিয়ে ধরতে চাইলে সে তো হাত দিয়ে ধরতেও দেয় না। এরপরে এতগুলো আংটির মধ্যে অবশেষে একটি আংটি তার চোখ কাড়ে এবং সেই আংটিটি সে সিলেক্ট করে দিয়ে দেয় কেনার জন্য। আর ইনহিওক বলে তুমি কি এখন মেয়েটিকে বিয়ে করতে চাচ্ছ, এটা কি সত্যি? তখন সে জানায় হ্যাঁ, কারণ তাকে ছাড়া আমি একদিনও থাকতে পারছি না, সুতরাং অফিসিয়ালি তাকে আমি প্রপোজ করতে চাই। ইনহিওক বলে শুধুমাত্র তাকে প্রপোজই করতে চাও, আর কোনো কিছু না? তুমি কি তার ফ্যামিলিকে এখনও জানিয়েছো যে তাদের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? সঞ্জয় বলে না, তার এখনও ফ্যামিলির কাছে আমি বিয়ের কোনো প্রস্তাব দিইনি বা আমার বিষয় জানাইনি। ইনহিওক তখন বলে যে তুমি তাহলে কিন্তু আমাকে একেবারে লস করবে। সে বলে তুমি বেটা কবে কোথায় বিয়ে করতে চাচ্ছ? আর তখনই চলে আসে সোলের ফোন। সে তখন সোলকে বলতেই যাবে সে রিং কিনছে, কিন্তু তার বন্ধু তাকে বাধা দিয়ে বলে খবরদার এটি জানিও না। তখন সে কোনো মতে কথা কাটিয়ে নেয়, সোল তাকে যেতে বলছে। সে তখন তাড়াহুড়ো করে দৌড় মারে সোলের কাছে। সোল তো গাড়ির মধ্যে তাকে ফোন বের করে দেখায় যে দেখো কি পাবলিশ করেছে পাবলিশাররা। সঞ্জয় বলে টেনশন নিও না, তোমার মুখটা তো ব্লার করেছে, আমি ম্যানেজ করব। সোল বলে কিভাবে? তখন সে বন্ধুর কথা মনে করে যে প্রপোজাল হচ্ছে এমন জিনিস, এটা 1 মিনিট আগেও তোমার গার্লফ্রেন্ড জানলে কিন্তু টুইস্ট নষ্ট হয়ে যাবে, সেই জন্য যতই কথা বলতে ইচ্ছা করুক বলবে না, এটা একটা টপ সিক্রেট রাখবে। তখন সে সোলকে আর প্রপোজালের বিষয়টা বা রিংয়ের বিষয়টা জানায় না, বলে তুমি টেনশন নিও না, আমি ম্যানেজ করব। এরপরে সোল বলে যে ঠিক আছে, আমাকে ফলো করো না, আমি চলে যাচ্ছি আর তুমি তোমার কাজে চলে যাও, আমি তোমাকে নিয়েই বেশি অরিড হয়েছিলাম। এই বলে সে তখন গাড়ি থেকে নেমে গেলে সঞ্জয় দেখতে পায় তার লাভ রাইভাল থেসাং দূর থেকে আসতেছে এবং সোলের বাসা থেকেই। এদিকে সোল তো তাকে দেখে অবাক হয়ে যে জিজ্ঞেস করে তুমি আমাদের বাসায় কেন? থেসাং বলে যে আমি এসেছিলাম হাজিংকে একটি গিফট দিতে। আর তখন পিছন থেকে সঞ্জয় এসে বলে যে ও তাহলে তুমি বন্ধুর ছেলের বার্থডে উদযাপন করছো? তখন সে বলে কেন নয়, কারণ সোলের ভাবিও আমার ক্লাসমেট। থেসাংয়ের সামনে সোল আবার অভিনয় করতে থাকে সঞ্জয়কে সে প্রথম দেখলো। তখন থেসাং বলে আমি জানি তুমি অভিনয় করছো, আজ সকালে নিউজটি দেখেছি সঞ্জয়কে নিয়ে, তাহলে তোমারই সেটার সাথে ছবি ছিল। যাক, খুশি হলাম যে আমার বান্ধবীর সঙ্গে তাহলে কারো লাভ রিলেশন হচ্ছে, তো বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করাবা না? এরপর তাদেরকে একটা রেস্টুরেন্টে দেখানো হয়। থেসাং জানায় সেলিব্রিটি লাভ রিলেশন এরকম ভালো না যে সব জায়গায় গজিব ছড়িয়ে যাবে। আর এটি শুনে তখন সঞ্জয় বলে তোমার কি জেলাস ফিল হচ্ছে? থেসাং তো অবাক হয়ে যায়, বলে আমি জেলাস হবো কেন? সঞ্জয় বলে কেন, তুমি একটা এক্স বয়ফ্রেন্ড ওর, আর এক্স বয়ফ্রেন্ড তো এরকম নিউজ দেখে জেলাস হবেই। থেসাং অবাক হয়ে বলে এক্স বয়ফ্রেন্ড মানে? তোমাকে কি কখনো বলেছে যে আমি তার বয়ফ্রেন্ড ছিলাম, তার সঙ্গে ডেট করেছি? তখন সঞ্জয় তার ভুল বুঝতে পেরে হাসতে থাকে। সঞ্জয় তো আসলে আগের অর্থাৎ টাইম ট্রাভেলের কথা বলছিল, কিন্তু থেসাং এগুলোর কিছুই জানে না। সেই সময় সেখানে সোল আসলে তারা দুজন মিলে তখন কথায় কথায় তারা কম্পিটিশন করতে থাকে কে বেশি কত খেতে পারে, এবং তখন জিজ্ঞেস করে থেসাং যে কখনো কি তোমার সঙ্গে ড্রিঙ্কস করে আমি মাতাল হয়ে গিয়েছি কিনা। সঞ্জয়ের মনে পড়ে একবার তারা দুজন মিলেই মাতাল হয়ে গিয়েছিল এবং গান গেয়েছিল, কিন্তু সেটা সে শেয়ার করে না, বলে না। এরপরে তারা দুজন মিলে কম্পিটিশন করে সেখানে ড্রিঙ্কস করতে থাকে এবং থেসাং বলে সোল আমার গার্ল আর তুমি আমার গার্লের বয়ফ্রেন্ড, সুতরাং আমার গার্লের যত্ন নিও প্লিজ। তখন সঞ্জয় বলে তুমি তাকে কেন এখনও আমার গার্ল করছো? থেসাং বলে আমি সবসময় তাকে আমার গার্লই মনে করি এবং তার টেক কেয়ার করেছি। এরপরে ড্রিঙ্কস করতে করতে সঞ্জয়ের অবস্থা খারাপ হয়ে গেলে তার ম্যানেজারকে ডাকা হয়। ম্যানেজার সহ সবাই মিলে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়ার সময় সে তখন পেছনে ফিরে থেসাংকে জড়িয়ে ধরে আর থেসাংকে বলে আজকে যা কিছু হচ্ছে সব কিছু থেসাং তোমার জন্য, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের লাইফের সবচাইতে যে বড় শত্রু ছিল তাকে সরিয়েছ। থেসাং বলে এটা আমার ডিউটি ছিল। সে বলে তোমার ডিউটিটা আমাদের দুজনের জন্য যে কত ভালো করেছে সেটা শুধু আমরা দুজনই বুঝতে পারছি।
সঞ্জয় বলে, আনলাকি ফেটটাকে যে তুমি সরাতে পেরেছো সেই জন্য আমি আমার বটম অফ হার্ট থেকে তোমাকে থ্যাঙ্কস বলছি। আর তখন থেসাং বলে, সোল তার যত্ন নিও, সে তো একেবারে ড্রিঙ্কস করে মাতাল হয়ে গেছে। তখন তাকে বাই দিয়ে তারা দুজন মিলে গাড়িতে ওঠে। সঞ্জয়ের অবস্থা গাড়িতে আরও খারাপ, সে তো কাঁধে মাথা দিয়ে দিয়ে যাচ্ছে আর উল্টাপাল্টা কথা বলছে। সোল বলে যে তুমি ড্রাঙ্কড হওনি, তাহলে একটু মাথাটা তুলে দেখাও। তখন সঞ্জয় বলে, তাহলে আমি মাথাও তুলবো না, আমি এখন ড্রাঙ্কড। আর তাদের এসব কথাবার্তা ড্রাইভার না শুনতে চায়, না দেখতে চাইলে লুকিং গ্লাসটাকে নামিয়ে দেয় আর ভাবে মনে মনে কি হলো তার বসের। পরদিন সকালে সিন কাট করে সঞ্জয়ের বাবার রেস্টুরেন্টে দেখানো হয় আর সেখানে সোলের পুরো পরিবার চলে এসেছে হাজিনের বার্থডে পার্টি উদযাপন করার জন্য। সবারই সেই হাংবুক পরা আর সবাই পার্টি খুব ভালোভাবে উদযাপন করবে। এরই মধ্যে সোলের ফোনে কল আসে সঞ্জয়ের এবং সঞ্জয় জানায় সেও এই পার্টিতে আসতে চায়, কিন্তু সোল তাকে নিষেধ করলে সে বলে না, যেহেতু দুই পরিবারের সবাই থাকবে আজকেই উপযুক্ত সময়, আমি আসব। সোল তাকে বারবার নিষেধ করতে থাকে। এরপর রেস্টুরেন্টের ভেতরে দেখানো হয় সঞ্জয়ের বাবা সব কিছু প্রিপেয়ার করছে আর সোলের ফ্যামিলিকে দেখে খুবই খুশি হয়, যেহেতু এই ফ্যামিলি তার পূর্ব পরিচিত ছিল এবং সবাই গ্রিটিংস করে। এরপরে সোলের মা সোলকে নিয়ে এসে তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, এটাই আমার মেয়ে, দেখুন কত সুন্দর আর স্টানিং। বলে, হ্যাঁ আমার ছেলে তো একজনকে ভালোবেসেই ফেলেছে, তার ছবি নিশ্চয়ই দেখেছেন। বলে, হ্যাঁ মুখটি ব্লাড দেখতে পাইনি, কিন্তু আমার মেয়েও কম সুন্দর না। তখন তার বাবা বলে, হ্যাঁ আপনার মেয়ে বড় হয়ে একটু সুন্দরী হয়েছে। আর তাদের এই কথাবার্তায় খুবই অকওয়ার্ড ফিল করতে থাকে সোল, কারণ সোল তো জানে যে সেই তার ছেলের গার্লফ্রেন্ড। একটু পরে সোলের দাদির চিৎকারে সবাই গেটের দিকে তাকিয়ে দেখে যে হ্যাঁ চলে এসেছে সেখানে সঞ্জয়। সোলের দাদি বলে, আমার নাচ জামাই চলে এসেছে। তার দাদির এই কথায় খুবই অবাক হয়ে যায় সোল এবং সোলের মা। তারা তো অবাক হয়ে চেয়ে থাকে দরজার দিকে, সত্যি সঞ্জয় এসেছে তাদের এই পার্টিতে। সোলের মা সঞ্জয়কে জানায় যে সে সঞ্জয়ের অনেক বড় ফ্যান এবং এত বড় স্টার যে এরকম একটা পার্টিতে দেখা দিবে। সোলের বাবা বলে, আমার ছেলে আমার সঙ্গে দেখা করতে এসেছে, আপনারা দূরে থাকুন। কিন্তু সোলের দাদি দৌড়িয়ে গিয়ে একেবারে সঞ্জয়কে জড়িয়ে ধরলে সবাই মিলে তাকে ছাড়িয়ে নিয়ে বলে, এত বড় স্টারকে তুমি এভাবে জড়িয়ে ধরতে পারবে না, ছাড়ো ছাড়ো বলে তাকে ছাড়িয়ে নেয়। সঞ্জয় তার হাতে থাকা গিফটটি বাড়িয়ে ধরলে তার বাবা নিতে চাইলে সে তার বাবাকে না দিয়ে দেয় সোলের মাকে। আর সোলের মাকে গ্রিটিংস করে বলে, হ্যালো মাদার, আমি আপনাদের জন্য এই গিফট এনেছি। আর এতে তো সবাই অবাক হয়ে যায়, তাকে সে মামা বলছে। তখন সোল বলে, আমি না বলেছি তোমাকে না আসতে। সঞ্জয় বলে, কেন, দুই ফ্যামিলির সবাই থাকবে, এখানেই তো আমরা আমাদের রিলেশনশিপটা বলতে পারি। সোল খুবই খুশি হয়ে যায় সঞ্জয়ের কথায় আর সঞ্জয়ও হাসতে থাকে। এরপরে তারা সবাই কনফার্ম করে যে যে ছবিটা পাবলিশ হয়েছিল সেই ছবিতে সোলই ছিল, এত প্রিটি দেখাচ্ছিল সোলকে। সঞ্জয় এবং সোল কনফার্ম করে যে তারা দুজনই। তাদের বাবা মা হ্যাপি হয় যে ঠিক আছে, তাদের ছেলেমেয়েরা অবশেষে নিজেদের পছন্দের মানুষ খুঁজে নিয়েছে। সঞ্জয়ের বাবা পার্টি এনজয় করতে বলে চলে যায় সেখান থেকে, কিন্তু দরজার ফাঁক দিয়ে দেখতে থাকে পার্টি চলছে। তখন কে বাচ্চাকে তার ফার্স্ট মানিটা দেবে সেটা নিয়ে কথা উঠলে সবাই ফার্স্ট মানি দিতে চায়, কিন্তু সেখানে তখন দাঁড়িয়ে যায় সঞ্জয়, বলে আমি দেবো ফার্স্ট মানি, এবং সে তখন চেক বের করে 1,000,000 ওয়ানের। এরপর একটি থালায় সব গিফট রেখে বাচ্চাকে দিতে চাইলে বাচ্চা সেই চেকটিই নেয়। আর তারপর একটা কম্পিটিশানে সঞ্জয় জিতে যায় এবং তার বাবা সেটি দেখে খুবই খুশি হয়, বাইরে থেকেই বলে, হ্যাঁ আমার ছেলে জিতবেই তো। আর দেখতে থাকে তার ছেলে এই ফ্যামিলির সঙ্গে কতই না খুশি। এরপর হঠাৎ করে সেখানে চলে আসে সেই এক্সক্লুসিভ ব্যান্ড। এক্সক্লুসিভ ব্যান্ডের ঘোষণা করতেই তো সবাই একেবারে চমকে যায়। দেখানো হয় সঞ্জয় সবাইকে SMS দিয়ে জানিয়েছে তোমাদের আজকে সকালে পারফর্ম করতে হবে, এক্সক্লুসিভ ব্যান্ড চলে আসবে। আর সেখানে ঘোষণা করলে সবাই অবাক। আর তারপরে এক্সক্লুসিভ এসে বাচ্চাকে তারা হ্যাপি বার্থডে জানায় এবং সেখানে গান পারফর্ম করে। এরপরে সিন কাট করে আমাদেরকে দেখানো হয় সোলার সঞ্জয় একটি জাহাজ এবং জাহাজটি পুরো সুন্দর করে সাজানো হয়েছে। সোল বলে, তুমি এক্সক্লুসিভকেও বলেছো, ওরা তো অনেক কস্টলি ব্যান্ড। তখন সঞ্জয় জানায়, আমি সব কিছুই তোমার ফ্যামিলির মন পাওয়ার জন্য করেছি এবং আমার বিশ্বাস তার মন পেয়েছি। তখন সোল বলে, মনে হয়। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সঞ্জয় যখন বিদায় নেয় তখন সবাই তার খুব প্রশংসা করে, কিন্তু সোলের ভাই এসে বলে, আমি সোলের জন্য কিছু করিনি, কিন্তু তোমার প্রতি দৃষ্টি রাখবো, তুমি আমার বোনকে কোনো কষ্ট দিও না। সঞ্জয় তারও মন জয় করে, বলে আমরা দুজন মিলে পার্টনারশিপে কাজ করতে পারি, আমি শুনেছি তুমিও অভিনয় করো। এই কথা শুনে আর কি বলবে তার ভাই, কারণ অভিনয় তো তার প্রথম দুর্বলতা। সে তখন হাত মিলিয়ে নেয় সঞ্জয়ের সাথে এবং বলে, অবশ্যই আমরা পার্টনারশিপে কাজ করতে পারি। তারপরে হ্যান্ডশেক করতে থাকে তার সাথে। আর এরপরে সে যখন একা দাঁড়িয়ে থাকে সেখানে তার দাদি এসে তার হাত ধরে ফেলে। গ্র্যান্ডমা এসে তার হাত ধরে হাত নাড়ে আর বলে, এইবার বেশি দিনের জন্য তুমি বেঁচে থাকো আর সুস্থ থাকো, সুখী হও, ভালো থাকো সোলের সাথে। তার বুকে হাত দিয়ে তার জন্য দোয়া করতে থাকলে সে খুবই খুশি হয় এবং গ্র্যান্ডমার কথা শুনে বুঝতে পারে গ্র্যান্ডমা সবই জানতো, তার চোখে পানি চলে আসে।
এরপর প্রেজেন্টে ফিরে এসে সঞ্জয় বলে আমার মনে হয় আমি সবারই মন জয় করেছি। আর তখন চারপাশটা ঘুরে দেখতে থাকে সোল বলে এত সুন্দর করে তুমি সাজিয়েছো কেন? সঞ্জয় বলে আজকে ক্রুজ শিপে হ্যান্ড রিভারে একটু সময় কাটাবো, কারণ এই রিভার নিয়ে আমাদের অনেক স্মৃতি। তখন সোল বলে ঠিকই বলেছো। এরপরে সে পকেটে হাত দিয়ে আংটিটি বের করে উল্টা দিকে ফিরে বলে এখনই কিন্তু সঠিক সময় প্রপোজ করো। এরপর সে প্রপোজ করতেই যাবে, প্রপোজ বলে আর তখনই সে পোজের কথা বলে, অর্থাৎ সে ছবি তোলার কথা বলছে। সে মোবাইল দেখিয়ে বলে একটা পোজ দিই চলো। এরপরে লাভ পোজ দিয়ে তারা দুজন আবার ছবি নেয়। তারপরে ছবি তোলা শেষে যখন সঞ্জয় ভাবে এত স্টুপিডিটি করলো, সে কেন বলতে পারলো না, এটাই তো উপযুক্ত সময় ছিল। আর সোল তখন হাসতে থাকে। সোলের হাসি দেখে সে বলে তুমি হাসছো কেন? সোল তাকে আঙুল উঁচিয়ে বলে তুমি নিশ্চয়ই আজকে প্রপোজ করতে চাচ্ছ, ঠিক না? বাই চান্স। সে তখন হাসতে থাকে, বলে না তো, কারণ তার বন্ধুর কথা মনে হয় এটাকে একটা সিক্রেট রাখতে হবে। তখন সে সিক্রেটই রাখে আর ঘুরে দেখতে থাকে, কারণ আর 6 মিনিট পরে শুরু হবে আতশবাজি। সঞ্জয় ভাবে এখন বলে দিই, কিন্তু তখন সোল বলে আমি একটা কথা বলবো, আমি না একটা মুভি বানাতে চাই। শুনে তো সঞ্জয় অবাক হয়ে যায়, বলে তাই নাকি? বলে হ্যাঁ, আমি তখন অনেক বিজি হয়ে যাব, তখন কি তুমি আমাকে ভুলে যাবে, আমার পরে রাগ করবে? বলে না, আমি তখন তোমার কাছে চলে আসবো, যেটি কাজে তুমি আনন্দ পাও তুমি করো। কারণ সঞ্জয়ের মনে পড়ে স্কুলে সে বলেছিল যে সে 3-4টা করে দিনে মুভি থাকে, তার একটাই টার্গেট, সে ডিরেক্টর হতে চায়। বলে তুমি কি যেন বলতে চেয়েছিলে বলো এখন। তখন সঞ্জয় আমতা আমতা করতে থাকে, ঘুরে দেখে যে আর 1 মিনিট বাকি আছে সব কিছু হতে, এবং কাউন্টডাউন চলে আসে সেখানে। তার ম্যানেজারকে ইশারা করে চলে যেতে বলে। আর যেই সময় আতশবাজি শুরু হবে সে সোলের কানে হাত দিয়ে বলে সোল তোমার কান অনেক ঠান্ডা। তারপরে সে সোলকে একেবারে কোটের মধ্যে নিয়ে কান ঢেকে বলে অনেক ঠান্ডা, তুমি এখানে আমার বুকে থাকো। আর কেক নিয়ে চলে যেতে বলে তার ম্যানেজারকে। আর ফুল নিয়ে যখন ইনহিওক আসে, ইনহিওককেও সেখান থেকে চলে যেতে বলে ইশারায়। ইনহিওক ততক্ষণে ফুল ছিটিয়ে নিয়েছে। আর সে বলে আমি ঠান্ডা না, আমাকে বের করো এখান থেকে। কিন্তু বলে না, আর একটু থাকো, তোমার কান অনেক ঠান্ডা, গা অনেক ঠান্ডা, এখানে অনেক বাতাস। আর ম্যারিমি যখন সেটি উড়ে আসে সেখানে একটা ড্রোন নিয়ে, সেটাকেও সে তখন সরাতে বলে। তখন সব কিছু অনেক কষ্টে তারা কোনো মতে সেখান থেকে সরাতে সমর্থ হয়। আর উপযুক্ত সময় নয় বলে সঞ্জয় তার এই পুরো আয়োজনকেই নষ্ট করে ফেলে। এরপরে সিন কাট করে দেখানো হয় সোল তার মুভি ডিরেকশনে অনেক ব্যস্ত আছে এবং সে মোটেও সময় পাচ্ছে না নাওয়া খাওয়া করার, এবং সেই সময় সোলকে পুরো সাপোর্ট করে সঞ্জয়। সঞ্জয় তখন পুরো একটি কফি ট্রাক সেখানে পাঠিয়ে দেয়, যাতে তার টিমের সবাই সেখানে কফি এনজয় করতে পারে। আর সোল তখন তাকে ফোন করলে তার ফোন পাশেই বাজে, অর্থাৎ সেও দেখা করতে এসেছে সোলের সাথে। আস্তে আস্তে করে সোলের কাছে এসে কানে কানে বলে কফি তো বাহানা, মেন উদ্দেশ্যই শুধু তোমাকে এক নজর দেখবো, তাই তোমাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ জানায় সোল তাকে। আর সঞ্জয় বলে তোমার কাজ কত দূর, সে তখন কাজের প্রোগ্রেস তাকে জানায়। আর তার টিমের সবাই এসেও তখন তাকে গ্রিটিংস করে। এরপরে দেখানো হয় কিভাবে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সোল তার মুভির কাজকে এগিয়ে নিয়ে চলেছে, এবং শুধু তাই নয়, নিজে নিজে সে এডিটিংয়ের কাজও করছে। সঞ্জয় তাকে ফোন দিলে সে জানায় এত রাত হয়েছে কিন্তু সে এডিটিং শেষ করতে পারেনি। সঞ্জয় বলে কোনো সমস্যা নেই, আমি চলে আসছি তোমার কাছে, তোমার কাজ শেষ হলে আমাকে জানিও। সোল তাকে জানায় আসতে হবে না, কিন্তু সঞ্জয় কি কোনো কথা শোনে? সে তো একেবারে গেট সেট রেডি হয়ে চলে আসে সোলের কাছে। সোল খুশি হয়ে বলে কেন এসেছো, আমি তো তোমাকে বেডে যেতে বলেছিলাম। সে বলে আমি শুধুমাত্র নিব আমার সোলকে, আর তারপর আমি দৌড়ে পালিয়ে যাব। এরপরে গাড়ি চালিয়ে যখন সে সোলকে বাসায় পৌঁছিয়ে দেয়, গাড়ি থামিয়ে খেয়াল করে সোল সেখানেই ঘুমিয়ে গেছে। তারপর সে গায়ের কোট কোনো মতো খুলে সেখানে সোলের গায়ে পরিয়ে দেয়। সিন কাট করে সোলকে দেখানো হয় স্প্রিং ফেস্টিভ্যালে সোল তার মুভিটি আপলোড করার চেষ্টা করছে, এবং এরপর তার ফাইলটিকে সে পুরোপুরি আপলোড করতে সমর্থ হয় সেখানে সাকসেসফুলি। আর খুশিতে একাই নাচতে থাকে। পরদিন সকালে সোল আর সঞ্জয়কে দেখানো হয়। সঞ্জয় বলে আমি কতদিন পর গার্লফ্রেন্ডকে নিয়ে বের হলাম। আর সোলও বলে আমি এখন অনেক রিল্যাক্স ফিল করছি এবং খুব মজা পাচ্ছি। এরপরে তারা হাঁটতে হাঁটতে বলে যে আমার মনে হয় তোমার ফিল্মটা ভালো সাকসেসফুল হবে, কবে তুমি রেজাল্ট পাবে? সোল বলে 1 মাস পরে। এরপরে সেখানে ফুলের পাপড়ি পড়ছে দেখে সঞ্জয় বলে চলো আমরা পাপড়ি ধরে আবার উইশ করি। তখন সঞ্জয় গিয়ে তার 2 হাত ধরে তাকে সেই ফুলের পাপড়ি ধরতে হেল্প করে। সঞ্জয় বলে এখন কিন্তু আমাদের চোখটি বন্ধ করতে হবে। তারপর দুজন মিলে একসঙ্গে চোখ বন্ধ করে উইশ করতে থাকে। চোখ খুলে সোল জিজ্ঞেস করে তার দিকে তাকিয়ে তুমি কি উইশ করলে? তখন সঞ্জয় সরাসরি তার হাতের দিকে তাকিয়ে চোখ ইশারা করলে বলে আমি, এবং সে তখন তার হাতে তাকিয়ে দেখে পাপড়ি উড়ে গিয়ে সেখানে একটি আংটি। আংটি দেখে সে খুবই খুশি হয়ে যায়। সঞ্জয় বলে আমি তোমার জবাবের প্রতীক্ষায় আছি, এবার তোমার জবাব কি হবে? সোল তার দিকে তাকিয়ে তাকে বলে হ্যাঁ, আমি রাজি আছি, আমি সারা জীবন তোমার পাশেই থাকতে চাই এবং এভাবেই থাকবো। তখন সঞ্জয় তার হাতে আংটিটি পরিয়ে দেয়। সঞ্জয় এবার তাকে কিস করে দেয়, এবং কিস করতে করতে তারা দুজনাই একই জিনিস চিন্তা করতে থাকে। সোল বিয়ের ড্রেসে আর সঞ্জয় বিয়ের ড্রেসে বিয়ের একেবারে স্টেজে উপস্থিত।
তারপরে সঞ্জয় এবং সোল বাস্তবে ফেরত এসে বলে, আচ্ছা তুমিও কি একই স্বপ্ন দেখেছো যেই স্বপ্নটা এইমাত্র আমি দেখলাম? এবং এখানে দুজনাই হাসতে থাকে যে কিভাবে তারা একই রকম জিনিস দুজনাই একই সঙ্গে খেয়াল করলো। 16 পর্বের এই ধারাবাহিকটি এই দৃশ্যের মধ্যে দিয়ে এখানেই শেষ করে ফেলা হয়। তো কেমন লাগেছে আপনাদের এই নাটকটি? আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো নাটক নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন। আমাদের সাথে এতক্ষণ থেকে নাটকটি এনজয় করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।